introduce our tonight's guest and speaker, Dr. B.M. Mainul Hossain, Associate Professor, Institute of Information Technology, University of Dhaka. Sir, welcome to our webinar. Thank you. Thank you. Before starting this webinar, I would like to request all of you, please turn off your mic, and if you have any question, please note down. We will give you a chance to ask your question on our Q&A session. Sir, please proceed the webinar. Okay. Thank you so much. I think most of the people here in this meet group are students from different institutes, from university or maybe college, and most are, in fact, 100% of the students are from Bengali medium. So I'd like to go with Bangla. That's okay, Sure, right? Sir. Okay, sure. Yes, sir. Sure, sir. So আমি আসলে যেভাবে শুরু করব যে আমাদের আজকের যে টপিকটা, আচ্ছা আমি স্লাইডটা ওপেন করি, আসলে স্লাইডটা শেয়ার করি। Just a minute. Okay. Can you see the slides? দেখা যাচ্ছে? Yes, sir. আয়োজকদের মধ্যে কে আছো, জাস্ট আমাকে নামটা যদি বলো তাহলে আমি হয়তো মাঝে মধ্যে যদি স্যার রোমান, স্যার রোমান। ওকে, ঠিক আছে রোমান। যেটা হচ্ছে যে আমি শুরু করতে যাচ্ছি, মাঝখানে যদি কোনো ধরনের ইন্টারাপশন হয়, হতে পারে আমার সিস্টেমের সমস্যা, ইলেকট্রিসিটি বা ইন্টারনেট, সেই সময় তোমরা হয়তো নিজেরা একটু ডিসকাস করো যে কি ধরনের প্রশ্ন যদি থাকে অডিয়েন্সদের মধ্যে কারো, তারা নিজেরা ডিসকাস করে রেডি রাখতে পারো, যেন আমি আবার হয়তো আমি মোবাইল থেকে তখন জয়েন করলে যেন আমি সেটা আসলে বলতে পারি বা সেটা অ্যান্সার দিতে পারি, যাতে আমাদের সময় নষ্ট না হয়। সো আমি আসলে শুরু করি। আজকে আমাদের যে টপিকটা, ব্লকচেইন ফর রোবোটিক প্রসেস অটোমেশন, আরপিএ বলে এটাকে। বাই দ্য ওয়ে, আমি ডক্টর বি.এম. মইনুল হোসেন, আমি অ্যাসোসিয়েট প্রফেসর, আইআইটি, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, ইউনিভার্সিটি অফ ঢাকা, এখানে আছি। কিন্তু আজকে কথা বলার সময় আমি একটু ইনফর্মাল ওয়েতে যাই, আসলে ক্লাসরুম এনভায়রনমেন্টে গিয়ে লাভ নাই। আমি মনে হয় প্রেজেন্টেশন বা স্লাইডের থেকেও গল্পের আকারে যদি কথা বলতে পারি তাহলে আমার সুবিধা। সো তোমরা সবসময় ওয়েলকাম, যে একদম সিলি জিনিস থেকে শুরু করে কমপ্লিকেটেড যে কোনো কিছু সম্পর্কে হচ্ছে যে আমাকে আসলে প্রশ্ন করার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার ভিডিওটা সম্ভবত অনলাইন, তাই না? ভিডিওটা এখন অন আছে। সো আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় আমরা যখন কথা বলি বিভিন্ন জায়গায় ডিপ্লোম্যাটিক ওয়েতে কথা বলতে হয়, বিশেষ করে কোনো একটা ফোরামে বা কোনো একটা জায়গায় ইনভাইটেড ফর্মাল জায়গাগুলোতে ডিপ্লোম্যাটিক ওয়েতে কথা বলতে হয়। এইখানে সবই স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট, আমার স্টুডেন্ট, সেহেতু এখানে কোনো ডিপ্লোমেসি থাকবে না। একদম এক্সাক্ট পারফেক্ট জিনিসটা কি সেটা নিয়ে কথা বলবো। ব্লকচেইন তার আসলে কতটুকু সে যে এখানে আমাদের অ্যাপ্রিসিয়েশন পাওয়ার কথা এবং কতটুকু হাই আননেসেসারিলি অযথা এটা নিয়ে দৌড়ায় মরতেছে সবাই, সেটা নিয়েও আমরা কথা বলবো। তো আমার রিকোয়েস্ট থাকবে একেবারে মানে ওপেনলি আমাকে প্রশ্নগুলো করা যাবে। অ্যাটলিস্ট স্টুডেন্টদের সাথে আমি ডিপ্লোমেসি করি, ঠিক আছে? টেকনিক্যাল অ্যান্সার দেবো না, টেস্টেড বলে দেবো যে দিস ইজ হাই, অথবা এটা এই জিনিসটা পজিটিভ, এই জিনিসটা নেগেটিভ। ওকে, নাও এখানে চ্যালেঞ্জটা হচ্ছে অন্য জায়গায়, যেটা হচ্ছে যে এখানে অনেকগুলো টেকনোলজি একসাথে এসে হচ্ছে যে আমাদের এই লাইফের মধ্যে ইনভেট করছে। আমি আরপির কথা বললে, রোবোটিক প্রসেস অটোমেশনের কথা বললে সেখানে ব্লকচেইন নিয়ে আসছি, আবার আরপির কথা বললে সেখানে আমাকে মেশিন লার্নিং, এআই নিয়ে আসতে হবে, ঠিক আছে? আবার আইওটি নিয়ে আসবে। সবগুলো একটার সাথে একটা মানে হচ্ছে যে জড়িত, একটার সাথে একটা মানে ইন্টারওয়েভ, যেটা আমরা বলি যে এই জিনিসটার কারণে এই কম সময়ের মধ্যে ব্যাখ্যা করা খুব টাফ, কিন্তু আমি গল্পের আকারে জিনিসটা কি সেটা বলার ট্রাই করব। তবে আমরা যখন ওই কথা বলতে যাই টেকনিক্যাল লাইনের লোকজন বলেই হয়তো, বা টিচিং এর সাথে যুক্ত বলে, টেকনিক্যাল জিনিস না বলে কেমন যেন ওদিকে চলে যায় আর কি। তোমরা যদি কোনো অংশে মনে হয় যে একটু টেকনিক্যাল হয়ে যাচ্ছে, প্লিজ ইন্টারাপ্ট করে আমাকে বলবা যে স্যার এটা একটু টাফ হয়ে যাচ্ছে, আমরা ওইদিকে যাই। সো ইটস টোটালি অলরাইট, কিভাবে তোমরা বুঝতে পারো। আমি শুরু করি, সময় একদম কম, আমি দ্রুত কথা বলবো, কারণ যত কম সময়ে বেশি কথা বলে নিতে পারি ততই হয়তো তোমাদের জন্য বেশি জিনিস কভার করতে পারবো। ফার্স্ট অফ অল,
আমাদের ওল্ড ফ্রেন্ড উইকিপিডিয়া ছাড়া তো অচল সবকিছু, তাই না? ওইখানকার ডেফিনিশন আনতেই হবে। সো আরপিএ আমরা বলতে কি বুঝি? কিন্তু শুরুর আগে একটা জিনিস বলে দিই যে রোবোটিক প্রসেস অটোমেশন রোবোটিক্স না, এই কথাটা একদম সবার আগে বলে দিই। রোবোটিক্স ডিফারেন্ট জিনিস, আমি সামনে বলবো আরো কিভাবে ডিফারেন্ট জিনিস। উইকিপিডিয়া বলছে রোবোটিক প্রসেস অটোমেশন ইজ এ ফর্ম অফ বিজনেস প্রসেস অটোমেশন। হয়তো স্টুডেন্ট হিসেবে এই জিনিসগুলা একটু কম শুনতে পারো, বিশেষ করে সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্টদের। বিজনেস প্রসেস অটোমেশন, বিজনেস, হোয়াট ইজ বিজনেস প্রসেস, ঠিক আছে? এই জিনিসগুলো একটু কম শুনতে পারবা। আই উইল গো থ্রু ইট, যদিও লাইটলি, একেবারে সামান্য করে। রোবোটিক প্রসেস অটোমেশন বলছে যে বেসড অন সফটওয়্যার রোবটস অর বটস, তার মানে হার্ডওয়্যার রোবটস আছে, এই কথাটা যখন বলা হলো। আবার অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে, খেয়াল করো টার্মগুলো, খেয়াল করো, আমি হাইলাইট করে রেখেছি। বেসড অন সফটওয়্যার রোবটস অর বটস যেগুলোকে বলি আমরা, ওই যে তোমরা মামা বট বানাইছো যে ঢাকা ইউনিভার্সিটির সবাই মিলে, ওই রকম বটস, ঠিক আছে? আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাস্ট একটা জিনিস। আই উইশ আমি তোমাদের এখানে অনেকক্ষণ ধরে আমি এগুলা বলতে পারতাম যে এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস, কিন্তু আনফরচুনেটলি আমাদের যে টাইম সেখানে কভার করা সম্ভব না। হোপফুলি অন্য কোনো একটা জায়গায় আবারই আমাদের স্টুডেন্টরা হয়তো কিছু আয়োজন করবে মেশিন লার্নিং নিয়ে, এআই নিয়ে, সেখানে হয়তো আমি ব্যাখ্যা করব। কারণ মার্কেটে প্রচলিত যে ধারণা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ইন্টেলিজেন্ট মেশিন, এগুলো আসলে টোটালি রাইট না, মানে সম্পূর্ণরূপে রাইট না। এগুলো হচ্ছে খুব ওয়েবটা আমাদের স্টুডেন্টদের কাছে, আমি ওয়ারিড স্টুডেন্টদেরকে নিয়ে, তারা যেভাবে জিনিসটা কনসেপ্টটা পারসেপশনটা নিচ্ছে সেরকম না। ইটস নট দ্য মেশিন দ্যাট ইজ ইন্টেলিজেন্ট, ইটস দ্য হিউম্যান হু ড্রাইভ দ্যাট মেশিন। এই মেশিনটা ইন্টেলিজেন্টলি কাজ করার পেছনে আরেকটা হিউম্যান, একজন সায়েন্টিস্ট, একজন রিসার্চার, একজন ইঞ্জিনিয়ার, তাদের ভূমিকা আছে, তারা সেখানে ডিফাইন করে দিচ্ছে। বাট বলার সময় আমি বলছি মেশিন ইন্টেলিজেন্ট, কারণ হলিউড মুভিতে সেটা চলে, সেটা দিলে বিজনেস ভালো হয়, সেটা দিলে বলতে সুন্দর লাগে, সেটা দিলে অ্যাট্রাকটিভ হয় টক, বাট সেটা এন্টারলি ট্রু না। আমি আগে বলেছি আমি স্টুডেন্টদের সাথে ডিপ্লোমেসি করি না। সো এখানে আমি স্টুডেন্ট যেহেতু, আমি এই জিনিসগুলো একটু একটু করে বলি, তোমরা খেয়াল করো যে এখানে অনেকগুলো জিনিস আছে। এখানে বিজনেস পলিটিক্স আছে, বিজনেস হাইপ আছে, যেটা তোলার জন্য একটা জিনিসকে নিয়ে এসে তোমাকে দিয়ে করে ফেলবে। একদম একটা কান্ট্রি ওটার পিছনে দৌড়াতে পারে। মানে ইন এ সেন্স নাথিং রং ইন দ্যাট, প্রতিনিয়তই নতুন নতুন টেকনিক টেকনোলজি আসছে। তুমি, আমার কথা হলো, তুমিও সেটার পেছনে দৌড়াও, কিন্তু বুঝে দৌড়াও, না বুঝে দৌড়ানোর দরকার নাই। আমি এআই লাইনের লোক, আইওটি লাইনের লোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং লোক, কিন্তু তার মানে এই না যে আমি সবকিছুর মধ্যে বলবো যে এখানে মেশিন লার্নিং নিয়ে আসেন, তারা কিন্তু। যাই হোক, প্রথম স্লাইডের প্রথম সেন্টেন্সে গিয়ে কত কথা চলে আসছে, আমি বলেছি ইনফর্মাল যাবে। সো এখানে সমস্যা, মানে পার্থক্যটা কোথায়? আরপিএ মিমিক্স হিউম্যান অ্যাকশনস, রোবোটিক প্রসেস অটোমেশন যেটা, তারা হিউম্যান অ্যাকশনটাকে মিমিক করে, মানে হিউম্যান যে কাজগুলো করে সেগুলো করার ট্রাই করে। বাট এআই সিমুলেটস হিউম্যান ইন্টেলিজেন্স, দুইটা ডিফারেন্ট জিনিস। অ্যাকশন হচ্ছে প্রতিদিন আমি হচ্ছে যে এখান থেকে বাইক চালায় ওখানে যায়, প্রতিদিন আমি দরজাটা খুলি, প্রতিদিন আমি সিঁড়ি বেয়ে নিচে যাই, হিউম্যান যে কাজগুলো করে এগুলো কিন্তু মাথার মধ্যে না। এআই যেটা করে সেটা ইন্টেলিজেন্স, মাথার মধ্যে ডিসিশন মেক করে, চিন্তা করে সিদ্ধান্ত দেয়, এগুলো এআই করে। আর আরপি যেটা করে সেটা হচ্ছে যে অ্যাকশন গুলো করে। হিউম্যান প্রতিদিন গিয়ে হচ্ছে যে সাইন করে যে সে অফিসে প্রবেশ করবে, দরকার নাই, সেই জিনিসটা করার দরকার নাই। হিউম্যান প্রতিদিন একটা কমন ফর্ম ফিল আপ করে সেটা সাবমিট করে, দরকার নাই। আমি ব্যাংকে ফোন করছি, ফোন করার পর তাকে প্রথমে, প্রতিনিয়ত তুমি যে কোনো একটা ব্যাংকের কাস্টমার সার্ভিসে ফোন করো, আমি ফোন করে এখন কি বলি জানো? আমি আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসে ফোন করে প্রথমে বলি বার্থডে এত, মায়ের নাম এটা, কারণ আমি জানি সে প্রতিনিয়ত মুখস্থ ওই কথাটাই বলবে। এই যে হিউম্যানের অ্যাকশন, এই রিপিটেটিভ যে কাজ, সেটা হিউম্যান দিয়ে করার দরকার নাই। দ্যাট ইজ দ্য ওয়েস্টেজ, কমপ্লিট ওয়েস্টেজ অফ রিসোর্স। যে হিউম্যানটা অন্য ক্রিয়েটিভ জায়গায় তার কাজ লাগাতে পারে, তার কি দরকার আছে? একটা মেশিন বললেই তো হয় যে আপনার মায়ের নাম আর এটা এখানে ইনপুট করেন, তাই না? সবসময় আমার না, সবসময় আমরা ওই হিউম্যান ইন্টারেকশনটা অনেকের পছন্দ, যে ওইভাবে কাজ করাটা পছন্দ। আমি প্রশ্নগুলো নেব সামনের দিকে, একটু বলে নি, একটু অ্যাডভান্স হয়নি, এখনো প্রথম স্লাইডে আছি। আর আরপিএ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডুইং, মানে করা নিয়ে, আর এআই ইজ কনসার্ন উইথ লার্নিং, যে নতুন নতুন জিনিস লার্ন করবে। লার্নিং জিনিসটা কি, এটা যে কি মজার! মানে এই টকটা যদি মেশিন লার্নিং হতো, তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাতাম যে কিভাবে মেশিন লার্নিং আসলে মেশিন লার্নিং না। মেশিন লার্নিং তোমার স্কুলে যে তোমার টিচার শেখায়,
ক্লাস 6, 7, 8, 9 প্রাইমারিতে আমাদের স্যাররা যেটা আমাকে শিখিয়ে এসেছে ওইটাই। কিভাবে সেটা আমি দেখাতাম তোমাদেরকে, আনফরচুনেটলি আমাদের সময় নেই, এটা আমরা প্রথম স্লাইডে আছি, আমরা সামনে যাই। তো এখানে যেটা আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে এআই এবং রোবোটিক প্রসেস অটোমেশনের মধ্যে পার্থক্য আছে, কিন্তু পার্থক্যটা মানে এই না যে একটা বিজনেস তার কাজের মধ্যে শুধু রোবোটিক প্রসেস অটোমেশন বা আরপিটা ইউজ করবে, এআই ইউজ করতে পারবে না, এটা না কিন্তু, বা এআই ইউজ করবে আরপি ইউজ করতে পারবে না তা না, কম্বাইন্ড করবে সে, এমনকি সামনে ব্লকচেন কেও অ্যাড করে দেবে এটার মধ্যে। টেকনোলজিস দেয়ার, নতুন নতুন ইমার্জিং টেকনোলজিস আসছে, সেটা ইউজ করে এন্ড অফ দ্য ডে একটা একটা মানে কথা বলি তোমাদের, এই সবকিছু কি দিয়ে ড্রাইভার জানো, যদিও 100% সঠিক হবে না, তারপর বলি এন্ড অফ দ্য ডে তুমি এত পড়তেছো, আমি এত পড়তেছি, ফর্মালি এই কথা আমি বলতেছি না, আমার এই সব কথা ইনফর্মাল, ফর্মালি এই কথা বলতে গেলে আমাকে ব্যাখ্যা দিতে হবে। সবকিছুর পিছনে হচ্ছে বিজনেস, তুমি কত টাকা মেক করতে পারতেছো, আমি সেটার পিছনে যেতে বলবো না। আমি আমার স্টুডেন্টরা সবাইকে বলি তোমার মজার জন্য, লার্নিং এর জন্য, এই জন্য পড়াস বলো, কিন্তু তুমিও জানো আমিও জানো তুমি ছুটতেছো টাকার পিছনে। টাকার পিছনে কথাটা সরাসরি না বলি, এন্ড অফ দ্য ডে একটা বিজনেসে তোমার এই জিনিসটা কাজে লাগতে হবে, ঠিক আছে? বাট এটা ট্রু, এরকম মানুষ আছে, তারা কম হতে পারে, এরকম ইউনিভার্সিটি আছে, এরকম কান্ট্রি আছে, এরকম রিসার্চার আছে, এরকম টিচার আছে যারা বিজনেসের চিন্তা করে না, তারা হচ্ছে যে মানে তোমার আসলে ইন্টেলিজেন্স ড্রিভেন বা নলেজ ড্রিভেন, তারা জ্ঞানের সন্ধানে এই জিনিসগুলো পরে করে দেখে, কিন্তু তুমি জাজ করতে পারবে না এটা বেটার না ওটা বেটার। ছোটবেলায় স্কুলে পড়ে আসছো না, বিদ্যা বড় না হচ্ছে ধন সম্পত্তি বড়, সবাই সব সময় দেখে আসছে খালি বিদ্যা জিতে গেছে, বিতর্কে বিদ্যা জিতে গেছে, ধন সম্পত্তি হচ্ছে যে হেরে গেছে। নো, টোটালি রং। রং এটা না যে ধন সম্পত্তি বড় সেই জন্য রং না, রং এই জন্য ডিবেটের জাজমেন্ট ক্রাইটেরিয়া উচিত, আমি যদি ডিবেট করে কেউ একজন আমাকে বলতে পারে ডিবেটিং এর মাধ্যমে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, তাহলে তারই উইন করা উচিত, যদিও আমি জানি কমপ্লিটলি মিথ্যা কথা, এটা লাই, বাট ডিবেটিং এর পার্সপেক্টিভে সে জিতেছে এখানে। তো আমরা স্কুলে ছোটবেলা থেকে অলওয়েজ দেখতাম যে খালি হচ্ছে যে বিদ্যা জিতে যাচ্ছে, ধন সম্পত্তি হচ্ছে যে বিজনেস ব্যবসায়ী, ওটা হচ্ছে নেগেটিভ ইয়েতে দেখা হয়, উচিত না এটা। ধন সম্পত্তি, টাকা পয়সা সেগুলো দরকার আছে রান করার জন্য, কোনোটা জাজ করার দরকার নাই। যে নলেজের পিছনে আছে টোটালি অলরাইট যেতে পারে, যিনি টাকা পয়সা বিজনেসের পিছনে আছে সেটাও টোটালি অলরাইট। যে জন্য বলছিলাম এখনো দেখো ফার্স্ট ক্লাসে আছি, তোমাদের সেশনের হচ্ছে 40 মিনিট, এটা 400 মিনিটও শেষ করা যাবে না, তার মাঝখানে আমি হচ্ছে যে গ্যাপ নিচ্ছি না, দ্রুত কথা বলছি। এনিওয়ে, সো যেটা হচ্ছে যে যেটা বলছি যে এআই বলো আরপিএ বলো সবকিছু মার্চ করো, সমস্যা নেই, মার্চ করে তোমার বিজনেস প্রসেসটাকে যদি তুমি অটোমেট করে ফেলতে পারো, এই যে এখানে বিজনেস প্রসেস অটোমেশন আলটিমেট, সেখানে রোবোটিক প্রসেস অটোমেশনও আসবে, এআইও আসবে, আইওটিও আসবে, ব্লকচেনও আসবে, আরো যা যা যত চেন আছে সব নিয়ে আসো, এনে তোমার প্রসেসটাকে অটোমেট করো। অটোমেট করা মানে এটা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে কাজ করবে, ওখানে ইন্টারেকশন, ম্যানুয়াল ইন্টারেকশন যত কম হয় তত বেটার। এখন তোমাকে এক্সাম্পল দিই, এখানে খেয়াল করো, প্রথম যে ভদ্রলোক একজন ম্যানেজার কি করলো, তার হচ্ছে তার টিমের একজনকে পারমিশন দিবে, যে দেখো আমি পড়তেছি, ম্যানেজার রেইজেস এ রিকোয়েস্ট ফর রোল বেসড অ্যাপ্লিকেশন অ্যাক্সেস ফর দ্য টিম মেম্বার। ওকে, সো কোন একটা টিম মেম্বারই কোন একটা পারমিশন দিবে, সে কি করে, সে একটা স্টাফকে, যে দ্য টিকেট ইজ ক্রিয়েটেড, ফরওয়ার্ডেড এন্ড অ্যাকনোলেজড বাই দ্য সাপোর্ট ইঞ্জিনিয়ার। সাপোর্ট ইঞ্জিনিয়ারকে বলে যে আমার এই এমপ্লয়িটাকে ওই ফাইলটা রিড করার অ্যাক্সেস দেন। তো সাপোর্ট টিমে কি করে, লগ ইন করে, প্রথমে লগ ইন করে অ্যাডমিন ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করে সার্চ করে ডেটাবেজে এই লোক কেউ আছে কিনা, ও হ্যাঁ দেখছে আছে, তারপর সে দেখে যে এই লোককে অলরেডি এই ফাইলটার অ্যাক্সেস দেয়া আছে কিনা, যদি দেয়া থাকে তাহলে আবার নতুন করে দেওয়ার তো কিছু নাই, যদি দেয়া থাকে তাহলে ওই যে ম্যানেজারকে বলে হ্যাঁ ওনাকে অ্যাক্সেস দেয়া আছে, আর দেয়া না থাকলে ইউজারকে ওই ফাইল অ্যাক্সেস করার অ্যাক্সেস দেওয়া হয়, দিয়ে জানায় ম্যানেজারকে দেয়া আছে। এই যে দেখো, তোমার যদি এই কাজটা বছরে 1000 বার করতে হয়, তুমি দেখো মাঝখানে সাপোর্ট টিমের লোক, ইঞ্জিনিয়ার জড়ো করে কি করতেছো, এগুলো একটা মানুষও দরকার হয় না। এখানে যে একটা বট থাকে, এই যে রিপিটেটিভ যে কাজটা, সেই কাজটা করার জন্য এইভাবে তুমি করতে পারো একটা বট। দেখো সিম্পল, ম্যানেজার রেস করছে অ্যাপ এনভায়রনমেন্ট ভার্চুয়াল ম্যানেজার, যে ভার্চুয়াল ম্যানেজার মানে একটা সফটওয়্যার, ঠিক আছে, বাট লগ ইনস into the application with admin credentials. Bot navigates, search and verifies if the user is already, মানে বটই এটা চেক করতে পারে ডেটাবেস থেকে, সে চেক করে দেখবে, দেখে যদি দেখে যে ইউজারটা নেই সেখানে অ্যাড করে দিবে, আর থাকলে বলবে যে ইনফর্ম করবে যে আছে। দেখো মাঝখানে একটা মানুষও এখানে ইনভলভ হচ্ছে না,
এখানে তুমি একটা জিনিস বলতে চাই, হিউম্যান রিপ্লেস হয়ে যাচ্ছে, সেটা অন্য আলোচনা, সেটা রিপ্লেস হচ্ছে না যে সেটা আরেকটা টকের আলোচনা, সেখানে আলোচনা না, সেখানে কথা আছে। বাট এখানে যেটা তোমার দেখতে হবে, তোমার বিজনেসটা কত দ্রুত হয়ে যাচ্ছে, ফাস্টার হয়ে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে, তোমার ওই ম্যানেজারের জন্য কষ্ট লাগছে না, টাইমটা অনেক কমে যাচ্ছে, এবং ভুল হবে না। মানুষের তো ভুল হয়, যন্ত্রের কিন্তু ভুল হয় না, ঠিক আছে, কারণ একই কাজই করে সে, ভুল করবে কোত্থেকে, মানুষ করে 14টা কাজ, 14টা না 14,000 কাজ করে। এনিওয়ে, সো এইখানে তুমি অটোমেট করে ফেলতে পারতেছে, এটা কি বলছি, রোবোটিক প্রসেস অটোমেশন। এখন আসি যে, আমি একটু দ্রুত যাচ্ছি, সরি, কারণ আমাদের সময় কম, দুইটা যে টপিক দিছো, ব্লকচেন আর রোবট। স্যার সরি টু ইন্টারাপ্ট, স্যার আপনি আপনার মতো সময় নিতে পারছেন। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু হ্যাঁ আমি আমি হয়তো একটু ইয়ে করবো, বাট স্টিল একটা প্রমিস টাইম সেটা রাখতে চাই আর কি। দেখা যাক আমরা কতদূর ইয়ে করতে পারি। সো এখানে হচ্ছে যে আরপিএ এন্ড এআই, যেটা যে রোবোটিক প্রসেস অটোমেশনের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এর কোথায় তার ইন্টারাকশন পয়েন্টটা কোথায়, কোন জায়গায় তারা ডিফার করছে, পার্থক্যটা হচ্ছে, অথবা কোন জায়গায় তারা একযোগে কাজ করতে পারে। খেয়াল করো, এখানে প্রথমে একটা মেল রিড করলাম, নর্মালি এখন দেখবা যে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যে হয়তো বড় অফিসের কথা বলছি, উনি মেলটা ওপেন করলেন, অথবা তুমি হচ্ছে যে কোম্পানির একজন অ্যাকাউন্টেন্ট, তোমার কাছে কিন্তু ইনভয়েস পাঠাবে বিভিন্ন জায়গা থেকে, ওকে। সো তুমি মেলটা ওপেন করলা, ওপেন করে মেলটা থেকে অ্যাটাচমেন্ট আছে ইনভয়েস, সেটা দেখলা, এক্সেল ফাইলটা খুললা, এক্সেল ফাইলটা খুলে সেখান থেকে টোটাল অ্যামাউন্ট নামে একটা ঘর আছে, কোম্পানি নেম নামে একটা ঘর আছে, আগে থেকে ডিফাইন করা, সেই ঘরগুলা তুমি নিয়ে সেখান থেকে টোটাল ডিউ মানে বিল কত হচ্ছে সেই জিনিসটা তুমি জানতে পারবা। পুরো কাজটা দেখো একটা সফটওয়্যার করে ফেলতে পারবে, মানুষ লাগবে না, ইমেল সফটওয়্যার ওপেন করতে পারে, তারপর সেখান থেকে অ্যাটাচমেন্ট সফটওয়্যার ডাউনলোড করতে পারে, কোনো মানুষ লাগবে না। খেয়াল করো, অটোমেট হয়ে যাচ্ছে, অটোমেশন এটাকেই বলে যে অটোমেটিক্যালি হবে কাজটা। দেন সফটওয়্যার এক্সেল ফাইল রিড করতে পারে, রিড করে সে ওখানে খুঁজে দেখবে কোন জায়গায় লেখা আছে টোটাল বিল, ওটার পাশে কোন অ্যামাউন্টটা লেখা আছে, সেই অ্যামাউন্টটা পেলে সেটা সে বসিয়ে দেবে, ঠিক আছে। এই জায়গা হলো রোবোটিক প্রসেস অটোমেশন মাত্র গেল। খেয়াল করো কিভাবে আমি হচ্ছে মানুষের কাজটাকে রিপ্লেস করে দিলাম এই রোবোটিক প্রসেস অটোমেশন একটা সফটওয়্যার দিয়ে, এবং এখানে তুমি $1,000,000 সেভ করে ফেলবা। কিভাবে? কারণ তোমার ইমেল হাজার হাজার, বড় কোম্পানিতে গিয়ে দেখো না, শত শত হাজার হাজার ইমেল আছে, ইনভয়েসের ইমেল, আমি একটা মানুষ, দুইটা মানুষ, 10টা মানুষ এই সারাদিন ওগুলো হচ্ছে ডাউনলোড করতে আসে, ডাউনলোড করে সেখান থেকে ডেটাটাকে নিয়ে তার ইনভয়েস সফটওয়্যার মধ্যে দিচ্ছে, টোটাল বিল এত, কোম্পানি নেম এটা, কোম্পানির আইডি এটা, তার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, কিচ্ছু দরকার নাই, জাস্ট ইউ নিড এ সফটওয়্যার, এ প্রোগ্রাম, যেটা হচ্ছে তোমার পুরো প্রসেসটা টেক কেয়ার করছে। এটা হলো রোবোটিক প্রসেস অটোমেশন। বাট সমস্যা হচ্ছে পুরো জিনিসটা ওয়েল ডিফাইন্ড থাকতে হবে, একটু টোটাল টোটাল বিলের জায়গায় যদি ওটা বাদ চলে যায়, টিটাল বিল হয়ে যায়, শেষ, সে আর কাজ করতে পারবে না। খেয়াল করো, তার মানে তোমাকে একটা নিয়মের মধ্যে থাকতে হবে, নিয়মের মধ্যে থেকে তুমি ইনফ্যাক্ট ইয়েতে যে ফোন করো, ওই যে বিভিন্ন কাস্টমার সার্ভিসে বলেন না, এটার জন্য 1 চাপুন, ওটার জন্য 3 চাপুন, তো তুমি 30 চাপলে কাজ হবে? হবে না। এক্স্যাক্টলি যেমনি বলছে, একদম রুল বেসড ওয়ালিটি, ওভাবেই তোমাকে কাজটা করতে হবে। তাহলে এটা হলো রোবোটিক প্রসেস। স্টিল তুমি হচ্ছে তোমার হাজার হাজার টাকা সেভ করে ফেলতে পারবে, স্টিল এখান থেকে তুমি হাজার হাজার টাকা সেভ করে ফেলতে পারবে। বাট এআইটা কোথায় আসতেছে না, দেখো কোন জিনিস রোবোটিক প্রসেস অটোমেশন করতে পারবে না। এআই মানে হচ্ছে তাকে ইন্টেলিজেন্ট করে দেবে। এই খেয়াল করা, এই যে নাও যে ইমেলটা আসলো সেটা স্প্যাম ইমেল কিনা, ওই যে আফ্রিকার কোন একটা দেশ আছে না, তোমরা চিনো, বার্কিনা ফাসো না কি, নাকি হচ্ছে মাদাগাস্কার, ওখান থেকে অলওয়েজ খালি বলে যে আমার হাজবেন্ড মারা যাওয়ার সময় এত $1,000,000 রেখে গেছে, তো তোমরা, আমি এখন এই টাকাটা ট্রান্সফার করতে হবে, তুমি কি কাইন্ডলি আমাকে ট্রান্সফার করে উদ্ধার করতে পারো কিনা। দেখবা তোমাদের কাছে মেল আসবে, এই মেলগুলো খুলে খুলে দেখবা, আমি এগুলো পড়ি, খুবই মজা, বুঝিয়ে স্প্যাম, কিন্তু খুঁজে দেখি যে কিভাবে প্ল্যানটা করছে, কিভাবে দেখি, তো দেখি ভিতরে কি দেখবা, আমি রিপ্লাই দিচ্ছি, এমন আছে যে আমি রিপ্লাই দিচ্ছি যে হ্যাঁ হ্যাঁ আমি তো তোমাকে আসলে উদ্ধার করে নিয়ে আসতে চাই, এখানে টাকা পয়সা কোথায়, কি ব্যাংক অ্যাকাউন্ট, মানে এক পর্যায়ে গিয়ে সে তোমার থেকে $25 চাইবে আর কি, যে ইনিশিয়াল ট্রানজেকশন ইয়ার জন্য, সেট আপের জন্য। তার আগ পর্যন্ত তারা কিভাবে কাজ করে এটা দেখতে পারো, এই জিনিসগুলো খুব মজা। এই নিয়ে তোমাকে যে ইনভয়েস পাঠাচ্ছে বার্কিনা ফাসো থেকে, সেটা স্প্যাম কিনা সেটা তোমার আরপিএ বা রোবোটিক প্রসেস অটোমেশনের মাধ্যমে তুমি দেখতে পারবে না, কিন্তু সে যেটা এটা টেক কেয়ার করা তার কাজ না।
কারণ তার ওয়েল ডিফাইন্ড যে রুল বেস জিনিস আছে তার থেকে ডিফারেন্ট একটা জায়গায় কিন্তু সে গেছে আর কি, মানে অন্য জিনিস হয়ে গেছে। তখন এটার জন্য তোমার কি লাগে, এটার জন্য তুমি ইউজ করতে পারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা সেখানকার আরো স্পেসিফিক বলে মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে। মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাবসেট, অ্যালগোরিদম আছে, সেটা দিয়ে তুমি অটোমেটিক ডিটেক্ট করতে পারো স্প্যাম নাকি নট স্প্যাম। যেগুলো স্প্যাম না ওগুলোকে হ্যাম বলে টেকনিক্যাল টার্মে। এনিওয়ে, সো এই জিনিসটা আরপিএ করতে পারবে না, কিন্তু তুমি যদি একটা মানে মেশিন লার্নিং মডিউল লাগিয়ে দাও, ওই যে গুগল জিমেইল এর মধ্যে স্প্যাম ফোল্ডারে যায় যে ওটা হচ্ছে মেশিন লার্নিং মডিউল লাগানো আছে, সেখানে সেই ডিটেক্ট করে দেখুন কোনটা স্প্যাম কোনটা নন স্প্যাম। আবার খেয়াল করো, আবার কথা হতে পারে তুমি এক্সেল হলে না এক্সেল থেকে রিড করতে পারো, যদি ওখানে স্ক্যান করে পাঠায়, ওই যে এখন সবাই তো ক্যাম স্ক্যানার স্ক্যান করে পাঠায় দেয় তাই না, সে বিলটা পাঠালো স্ক্যান করে, আরপিএ সেটা টেক কেয়ার করতে পারবে না, কারণ তাকে তুমি আগে শিখাই দিছিলা ওই যে এক্সেল এর মধ্যে টোটাল বিল নামে একটা কলাম থাকবে, সেখান থেকে হচ্ছে ডেটাটা নিতে হবে। কিন্তু স্ক্যান হলে সে ফেইড, তাহলে কি করতে হবে, উই হ্যাভ ওসিআরস, ওই যে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার, সেখান থেকে তুমি হচ্ছে যে যদি ওসিআর হচ্ছে আরেকটা তোমার ওটা এআই এর অংশ, ইমেজ প্রসেসিং এর অংশ, ঠিক আছে, কম্পিউটার ভিশনের অংশ, ওটা এআই মেশিন লার্নিং এর অন্তর্ভুক্ত জিনিস, সেটা হলে তুমি হচ্ছে যে স্ক্যান ডেটা থেকে আসলে বের করে নিয়ে আসতে পারবা। যেরকম হচ্ছে বিকাশে এখন যে বলে না যে আপনি খালি বাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল বলে না, তোমার যে ন্যাশনাল আইডি স্ক্যান করে কিভাবে করে, সেই ইমেজ প্রসেসিং করে, ওইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেই জিনিসটা করে, তাই না? সো তোমার বিজনেস অটোমেট করার জন্য তোমার আরপি এর সাথে এআই মারামারি নেই, বিজনেসের উদ্দেশ্য হোয়াট এভার ইট টেকস, আমার হচ্ছে জিনিসটা অটোমেট করতে হবে। অটোমেশন মিনস মানে আমি একটা জিনিস ফাস্টার করছি, দ্রুত করছি, কম খরচে করছি। কোথায় কোথায় বেনিফিট দেখো, ফার্স্ট অফ অল ডান পাশ থেকে যদি শুরু করি, ক্লকওয়াইজ রিলায়েবিলিটি, 24/7 সার্ভিস দিতে পারে। আমি মাঝখানে ওই চ্যাটবট তো তোমরা জানো, চ্যাটবটের যে সার্ভিস, চ্যাটবট এখনো বিভিন্ন ব্যাংক ইবিএল ও চ্যাটবট সার্ভিস দেয়। দেখবা যে তুমি ওখানে তুমি যে মেসেঞ্জারে যাও, নামও দিছে একটা দিয়া না কি যেন নাম, ওখানে গিয়ে তোমার অ্যাকাউন্ট নাম্বার দেবে, ভেরিফাই করে সে তোমাকে হচ্ছে যে ইয়ে দিয়ে দেবে, তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স ট্যালেন্স দিয়ে দেবে, অনেক কিছু। এবার সিকিউরিটি কনসার্ন আছে, সেটা অন্য আলোচনা। তো এখানে 24/7 আমি এক জায়গায় একটা আমাদের একটা বিজনেস স্পিচে গিয়ে একজন সিনিয়র একজন বলছেন যে আপনারা বলছেন যে চ্যাটবট এভাবে আমাকে সার্ভিস দিবে, ফাইন, কিন্তু একটা হিউম্যানের সাথে কথা বলার পর যে মজাটা পাওয়া যায়, যে শান্তিটা পাওয়া যায়, একটা মেশিনের সাথে কি কোনোদিন পাওয়া যাবে? তাহলে আমি কেন এটা ইউজ করবো? অ্যাবসলিউটলি রাইট, শি ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। হিউম্যানের সাথে ইন্টারেক্ট করে যে আমাদের একটা কমফোর্ট জোন তৈরি হয়ে গেছে, তাই না? আমরা মানুষে ইন্টারেক্ট করে, একটা মেশিনের সাথে কথা বলতে কারোই ভালো লাগে না, আর কথা তো লাগে না, 10 বছর পরে কি হয় দেখো না, দেখবে যে মেশিনের সাথেই ভালো লাগে, সেটা অন্য আলাপ। তো এখন হচ্ছে যে উনি অ্যাটলিস্ট এই মুহূর্তের জন্য উনি রাইট থাকবেন, কিন্তু প্রশ্নটা সেখানে না, প্রশ্নটা হচ্ছে আপনি যদি মানে কাস্টমার সার্ভিস দিতে পারেন অতগুলা হিউম্যান দিয়ে, অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, সেটা টোটালি অলরাইট। কিন্তু মনে করেন আপনি অফিস হচ্ছে 9টা থেকে 5টা, আপনি রাতের 12টা ইনফরমেশন দরকার ঢাকা থেকে যশোরের ফ্লাইট আছে কিনা, কে দেবে আপনাকে? কাস্টমার কেয়ার প্রতিনিধি তো নাই সেখানে। অথবা আপনি হচ্ছে যে কাস্টমার কেয়ার প্রতিনিধি আছে যে আমাদের সব প্রতিনিধি এখন ব্যস্ত, আর মাত্র 2 ঘন্টা 20 মিনিট অপেক্ষা করুন, সম্ভব? এটা কিছু হইল? সো আপনি যতক্ষণ হিউম্যান দিয়ে সার্ভিস দিতে পারবেন দেন, যখন পারবেন না তখন তো অন্তত এটা ইউজ করতে পারেন, তাই না? একটা একটা এক্সাম্পল দিচ্ছি আমি, এটা 24/7 সাপোর্ট, 24 মানে হচ্ছে 24 ঘন্টা 7 দিন সপ্তাহে এই সাপোর্টটা তোমাকে প্রোভাইড করতে পারতেছে, রিলায়েবল। তুমি চিন্তা করতে হবে না যে এখন আমি ফোন দেব ওদের এজেন্ট কি চলে গেছে কিনা, অফিস ছেড়ে চলে গেছে কিনা, না। তোমার এই যে রেজিস্টার বিল্ডিং কখন অফিস শুরু হয় কখন শেষ হয় কখন পাওয়া যায়? পাওয়া যায় না, এখানে বট দিয়ে রিপ্লেস করে দাও, ভালো পারফরমেন্স পাওয়া যাবে, ঠিক আছে? এনিওয়ে, সো যেটা হচ্ছে যে এই জায়গায় তবে বটের অসুবিধা আছে, রিপ্লেস সবসময় সম্ভব না। বট ওই যে মুখস্থ শেখানো জিনিসটাই খালি তোমার প্রোভাইড করতে পারবে, কিন্তু কিছু স্পেশাল ক্রিয়েটিভ ডিজাইন থিঙ্কিং টাইপের জিনিসগুলোর জন্য মানুষ তোমার লাগবে। রেজিস্টার বিল্ডিং এ তুমি সেটা রিপ্লেস করতে পারবা না, যে কাজগুলোতে ক্রিয়েটিভিটি দরকার সেগুলোতে লাগবে, রিপিটেটিভ কাজে তুমি এটাগুলো ইউজ করতে পারো। নেক্সট হচ্ছে ওভারঅল কস্ট রিডাকশন। অফকোর্স তুমি 50 জন মানুষের জায়গায় 5 জন দিবা, তারপরে 24/7 সার্ভিস দিবা, তোমার কস্ট তো কমবে, প্রফিট বাড়বে। তারপরে অ্যাকুরেসি, অফকোর্স মানুষ তো মারামারি বাসায় একটু এদিক সেদিক করলে হচ্ছে যে তোমার গিয়ে ওটা ইম্প্যাক্ট করে। তো তোমার কাজের মধ্যে ইমোশন আছে না, ইমোশন থাকা উচিত, তো মানুষের তো ইমোশন কাজ করে, তো সে তো ভুল করবে, একটু
এদিক সেদিক হলেই তো তার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, ভুল করবে। এই যে বট সফটওয়্যার তো সে ভুল করবে, এগুলো কম হয়, এগুলো তোমরা জানো, এগুলো বেশি বলার কিছু নাই। বুট স্কেলেবিলিটি, স্প্রেড প্রোডাক্ট, নো কোড রিকোড, এগুলো আমি বেশি কনসেন্ট্রেট করছি না, এগুলো কমন জিনিস, এই সুবিধাগুলো পাওয়া যাবে। আসলে এখন হচ্ছে যে বোঝার ট্রাই করে যে পার্থক্যগুলো কোথায়। অনেকগুলো টার্ম বা অনেকগুলো জিনিস আছে, অটোমেশন, রোবোটিক্স আর এআই, এমএল। তো এই জায়গায় কোনটার সাথে কোনটার পার্থক্য কি সেই জিনিসটা দেখো। অটোমেশন আর রোবোটিক্স আলাদা জিনিস, মিলাই ফেলো না। অটোমেশন হচ্ছে এমন একটা প্রসেস যে জায়গায় তুমি ফিজিক্যাল মেশিন হোক, কম্পিউটার সফটওয়্যার হোক, এগুলা ইউজ করে তুমি হিউম্যানের যে কাজ, টাস্ক, সেটাকে পারফর্ম করতে পারবা হিউম্যান ছাড়াই। এটা হচ্ছে অটোমেশন, অটোমেটিক্যালি করে। রোবোটিক্স এইটা একটি অভিজাত জিনিস, তোমরা বেশিরভাগই রোবোটিক্স এর দিকে বলছি না, এটা সত্য কথা। এখানে প্রসেস অফ ডিজাইনিং, ক্রিয়েটিং এন্ড ইউজিং রোবটস টু পারফর্ম এ সার্টেন টাস্ক। ডিজাইন জিনিসটা কঠিন, সেটা ক্রিয়েট করবা এবং ইউজ করবা, এটা ডিজাইনটাই হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস। কঠিন জিনিসে আমি এসেন্সে বলছি, এখানে তোমার থেকে আরো মোর ইন্টেলিজেন্স দাবি করে, তোমার থেকে আরো ক্রিয়েটিভিটি দাবি করে। সেই জিনিসটা আরেকটু পড়াশোনার বিষয়, জিনিসটা আরেকটু স্পেশাল জিনিস। ওকে না, অটোমেশনের মধ্যে আবার তোমার দুই ধরনের অটোমেশন মোটা দাগে তুমি বলতে পারো। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, আর একটা হচ্ছে সফটওয়্যার অটোমেশন। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কোনটা, এই যে খেয়াল করো। এবং আমরা বেশিরভাগই হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে খুবই ইন্টারেস্টেড, তোমরাও খুব এক্সাইটেড থাকো, ওয়াও এই রেস্টুরেন্টে রোবট এসে খাবার দিয়ে যাচ্ছে, সেই জিনিসটা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। দেখো, প্রসেস অফ অটোমেটিং ফিজিক্যাল প্রসেসেস ইউজিং ফিজিক্যাল রোবটস এন্ড স্পেশাল কন্ট্রোল সিস্টেম। ফিজিক্যাল রোবট দিয়ে। তোমাকে আমি একটা কথা বলি, রোবট হ্যাজ রোবটস হ্যাভ অলওয়েজ বিন দেয়ার। তোমার জন্মের আগে থেকে রোবট আছে, আমার জন্মের আগে থেকে রোবট আছে। কেমনে, তুমি অবজারভেশন পাওয়ারটা একটু ইউজ করলে বুঝতে পারবা। বাস যে চলে, বাস কি, বাস একটা রোবট। এই যে রাস্তায় যে বাস চলতেছে, খালি সমস্যা হচ্ছে যে তুমি সেটাকে হয়তো একজন মানুষ কন্ট্রোল করতে হচ্ছে, সরায় দাও, মানুষ সরায় দিয়ে সেটাকে রিমোট কন্ট্রোল দিয়ে তুমি কন্ট্রোল করো না দূর থেকে। তোমার বাসার মধ্যে যে এই যে ইস্টার্ন প্লাজা থেকে নিয়ে আসো আরসি রিমোট কন্ট্রোল, ওটা দিয়ে কন্ট্রোল করো না, যেদিকে চালাও ওদিকে চলে যায় না। বলতে পারো স্যার ওটাতেও তো একজন মানুষ দূর থেকে করতেছে। হ্যাঁ, মানে আমি বাসে হচ্ছে হাত দিয়ে বসে বসে করতো, সেখান থেকে দূরে আনছি মাত্র, তোমাকে খেয়াল করো, গাড়ি ছেড়ে দিচ্ছি, দূর থেকে চালাচ্ছি, দূরে এসে এবার তোমার রিপ্লেসে করে দেবো। কেমনে, গাড়ির যে ভিশন সেটার মাধ্যমে সে যদি দেখতে পারে সামনে অবস্ট্রাগলস আছে, সামনে যাবে না, ডানে যাবে, বাঁয়ে যাবে। এমনকি যেগুলো রিমোট কন্ট্রোল দিয়ে চালাও, ওই গাড়িগুলো এখন দেখবা যদি সেন্সর আছে, সেন্সর দিয়ে তারা সামনে যদি অবস্ট্রাগল থাকে ওরা ঘুরে যায় কিন্তু অটোমেটিক। তাহলে রোবট তো সবসময় ছিল তোমার কাছে। ওই মানে একটা মাথা দেয়া মানুষের মতো চোখ কান নাক দিলে তোমার খুব একটা ফ্লেভার আসে, মানে সত্যিকারের রোবট। আসলে চোখ কানে যে বাসের উপর দিয়ে চোখ কান মাথা লাগাই দাও, দেখবো যে ওটা রোবটের মতো লাগতেছে। নট নেসেসারিলি যে সব রোবটের হাত পা থাকতে হবে, কিন্তু আমাদের মাইন্ডসেটে এমন হয়ে গেছে রোবট মানে তার একটা চোখ থাকবে, হাত থাকবে, মাঝখানে একটা ফোল্ড করার মতো ব্যাপার থাকবে, সে দৌড়াবে, গড়াগড়ি দিবে, লাফ দিয়ে করবে। এটা আসলে আমাদের মাইন্ডসেট ওখানে নিয়ে গেছে। দ্যাট ইজ নট রোবট। রোবট মানে অফকোর্স দ্যাট ইজ অলসো রোবট, বাট নট অনলি দ্যাট, মানে খালি সেটাই রোবট তা না। রোবট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সে কিভাবে অটোমেটিক্যালি রেসপন্ড করছে, কিভাবে সে মুভ করছে, কিভাবে ইনপুটের বা এনভায়রনমেন্টের সাথে সে অ্যাডাপ্ট করছে, সেটাই মানে তোমার এই মেন তুমি অ্যামেজড সেটা দিয়ে হওয়া উচিত, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিয়ে হওয়া উচিত না। সোফিয়া দেখতে কেমন আর চোখ কি সুন্দর চোখ না রে, দ্যাট ডাজন্ট মিন যে মানে ওইখানে রোবট অটোমেশনের সবকিছু ওখানে আছে, তা না, ওটা জাস্ট একটা ফ্লেভার। বাট আই থিঙ্ক বা অর আই অ্যাডমিট যে ওই ফ্লেভারে আসার কারণেই মানুষের মধ্যে জনপ্রিয়তা পায়, সেটারও দরকার আছে। তুমি সায়েন্টিস্টের সারাদিন ল্যাবে বসে মানুষের মধ্যে জনপ্রিয়তা পাওয়ার দরকার আছে। এন্ড অফ দ্য ডে তোমার ফান্ড লাগে, তোমার সেই জিনিসটার বিজনেস কেস লাগে, ঠিক আছে। তো আনফরচুনেটলি আমাদের যে রোবোটিক প্রসেস অফ অটোমেশনের কথা বলছিলাম, সেটা ইন্ডাস্ট্রিয়াল অংশে পড়ে না, সেটা পড়ে এখানে। প্রসেস অফ ইউজিং সফটওয়্যার টু পারফর্ম টাস্ক পিপল ডু উইথ কম্পিউটার। এই যে এখানে তুমি দেখো, আগে বিমানবন্দরে গেলে তোমার হচ্ছে একজন এজেন্ট বসে বসে টিকিট প্লিজ, তারপর হচ্ছে পাসপোর্ট প্লিজ, কত কিছু বলতো, কিচ্ছু লাগে না এখন, তোমরা বাইরে গেলে দেখবা কিচ্ছু লাগে না। দিবা এটা এটা টিকিট নাম্বার, এটা অটোমেটিক বের হয়ে চলে আসতেছে। পাসপোর্টে কারোর সাথে কথা বলতে হবে না, তুমি যদি মানে বোবা হয়ে যাও কোনো সমস্যা নাই, তোমাকে মানে ইজিলি তুমি ইয়ে হয়ে চলে যেতে পারবে, এগুলো চেক ইন করে ভিতরে চলে যেতে পারবা, কারণ সবকিছু অটোমেটেড এখন। ঠিক আছে, এই যে এইটাই হচ্ছে রোবোটিক প্রসেস মানে প্রসেস অটোমেশন, যেখানে তুমি হচ্ছে তোমার
এটা কেন সম্ভব হয়েছে আবার খেয়াল করো, আন্ডার এস্টিমেট করো না হিউম্যানের যে নলেজ বা হিউম্যানের কাজটাকে। এটা সম্ভব হয়েছে, এটা রিপিটেটিভ টাস্ক, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বার এই একই কাজই করতেছে, ডেস্কের ওখানে বসে এই যে একই কাজই করতেছে, ঠিক আছে? সো ওইটাকেই তুমি শুধু রিপ্লেস করতে পারবা বা অটোমেট করতে পারবা, যেটাতে ইন্টেলিজেন্স লাগে, একটু এক্সেপশনাল কেস লাগে, সেটাকে তুমি পারবা না। তো সফটওয়্যার যে অটোমেশনের কথা বললাম, সেখানে আবার দুই ভাগ আছে। একটা হচ্ছে ইন্টেলিজেন্ট প্রসেস অটোমেশন, যেটা অলরেডি তোমাদেরকে বলছি, যেখানে এআই, মেশিন লার্নিং, সেই জিনিসগুলো কিছু ইউজ করতে হবে, বিজনেস ইন্টেলিজেন্স ইউজ করতে হবে। আর রোবোটিক প্রসেস অটোমেশনে সাধারণত বলে যে সেখানে ইন্টেলিজেন্স ইউজ করার দরকার নাই, লার্নিং ইউজ করার দরকার নাই, ইটস ওয়েল ডিফাইন্ড, আমরা আগে থেকেই জানি যে কাজটা কি হবে, জাস্ট ডু দ্যাট। এই যে ডান পাশে লেখা আছে দেখো, allows software robots to use an application's user interface to mimic human actions and it has nothing to do with robotics. robotics সাথে মিলিয়ে ফেলো না এই জিনিসটাকে, ঠিক আছে? এটা গেল। এখন আমি হচ্ছে ব্লকচেনে যাব, একটু আমাদের অনেক সময় চলে গেছে, ব্লকচেনে যাব। তোমাদের এর মাঝখানে এটা নিয়ে কোনো ধরনের কারো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে প্লিজ করতে পারো, যদি এখন এখন থাকে কোনো প্রশ্ন, দুই একটা প্রশ্ন, তারপর আমরা ব্লকচেনে যাব। কেউ কিছু বলবা? না বললে আমি চলে যাই ব্লকচেনে। নামটা সরি আমি ভুলে গেছি, রোমেন বললা? রোমেল বা রোমেন? স্যার রোমান। রোমান। রোমান, সবকিছু কি ইয়ে সাউন্ড টাউন বা ইয়ে ঠিক আছে? কোনো কি ইন্টারাপশন আছে? স্যার সব ঠিক আছে, স্যার অল গুড। ওকে 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 গ্রেট। তাহলে আমি আসলে ইয়েতে চলে যাই, আমাদের সময় খুব বেশি নেই, সুতরাং আমি ইয়েতে চলে যাই। স্লাইড দেখতে পাচ্ছ হয়তো। ওকে, এবার আসো ব্লকচেন, সেই বিখ্যাত ব্লকচেন যেটা নিয়ে তোমরা সবাই খুব এক্সাইটেড। কেন এক্সাইটেড কেউ জানে না, কিন্তু সবাই এক্সাইটেড, ঠিক আছে? সো উইকিপিডিয়া বলে a growing list of records called blocks that are linked using cryptography। এবং এখানে তোমার আসলে অ্যামেজড হওয়ার মধ্যে জিনিস, ব্লকচেনকে আমি বলবো না, কিন্তু ব্লকচেন আন্ডারগ্রাউন্ডে যে টেকনোলজি গুলো ইউজ করে সেটা অ্যামেজিং, সেটা নিয়ে আমি কথা বলবো একটু। আর ইন্টিগ্রিটির কথাটা যেটা বলা হচ্ছে যে ব্লকচেন সিকিউরস দ্য ইন্টিগ্রিটি অফ এ নেটওয়ার্ক, কিভাবে? এসেনশিয়ালি কোডিফাইং ট্রুথ এন্ড এলিমিনেটিং দ্য নিড ফর ট্রাস্ট। এক সেকেন্ড বাবু, তুমি কি একটু ওই রুমে যাও প্লিজ, আমি একটা ক্লাস নিচ্ছি। হ্যাঁ, গো প্লিজ। হ্যাঁ, আমার ছেলে। ওকে, সো এখন হচ্ছে যে যেটা হচ্ছে এসেনশিয়ালি কোডিফাইং ট্রুথ এন্ড এলিমিনেটিং দ্য নিড ফর ট্রাস্ট। এখানে ব্যাপারটা by bringing together a number of existing technology in a novel way। এইটা আমি তোমাকে বলি যে ব্রিংিং টুগেদার এর ব্যাপারটা খেয়াল করো। ব্লকচেইনে তোমার এখানে নতুন কোনো কিছু আবিষ্কার করে ফেলে নাই ব্লকচেন টেকনোলজির মাধ্যমে। এই কিরকম আমি এক্সাম্পল দিই, তোমার এই যে বার্গার যখন বাংলাদেশে আসছে না, প্রথমে তো ছিল না। বার্গার কি দিয়ে বানায়? ঘুরে ফিরে সে তো আটা ময়দা রুটি লবণ ওগুলাই, তাই না? আটা দিয়ে, একই আটা ময়দা দিয়ে বার্গারও বানাও, আবার হচ্ছে যে তোমার ওই যে মোকাররম ভবনে যারা আছে যে আলমের দোকানের যে বাটার বনও বানায়, একই জিনিস, ইনগ্রেডিয়েন্টস কিন্তু একই, কিন্তু সেটাকে স্মার্ট ওয়েতে ইন্টিগ্রেট করা, সেটার জন্য বিজনেস কেসটা তৈরি করা, এবং সেটার জন্য হচ্ছে যে তোমার সেটাকে প্রেজেন্ট করা, সেখানেই হচ্ছে স্মার্টনেসটা। ব্লকচেন সেই কাজটাই করে ফেলছে। এখন আমাকে বলো এটা হাইপ কি হাইপ না, সেটা তুমি অ্যান্সার দিতে পারবা। তুমি কি বলতে পারো যে বার্গার আগামী 10 বছর পর্যন্ত ডোমিনেট করবে, অন্য কোনো খাবার আসবে না? ইউ নো দ্য অ্যান্সার, আমি এক্সপ্লিসিটলি তোমাকে বলারই দরকার নাই। বাট অফকোর্স কারেন্টলি সেটা বিজনেস ভ্যালু আছে, এবং যারা অনেক বড় কোম্পানি তারা সেটাকে ক্যাপিটালাইজ করে প্রমোট করে তোমাকে হাইপে উঠে আকাশে তুলে দেবে। ম্যাকডোনাল্ডস, ঠিক আছে, তাদের তো সেখানে বিজনেস ইয়ে আছেই, তো সে তুলে দিবে। আমি বলছি না যে সেটা খারাপ, বার্গার কিন্তু মানে অখাদ্য তা না, কিন্তু অফকোর্স এটার একটা ভ্যালু আছে, এটা খেতে ভালো লাগে, একটু ইয়ো ভাব আসে, তারপরে তাই না, যে একটু যে বিশেষ করে যে লেজার পিরিয়ড খাইতে গেলাম, ম্যাকডোনাল্ডসে গেলাম, একটা স্ট্যাটাস দেওয়ার ব্যাপারও আছে, সুতরাং ইটস অল রাইট, এবং এটার টেস্টিও আছে। সত্যি কথা, আমি নিজে পছন্দ করি, ম্যাকবার্গার খুব পছন্দ করি। সো ব্লকচেনও একই জিনিস, এটার ইউজফুলনেস আছে, এটা ভালো, এটা কাজ করছে, সিকিউরিটি দিচ্ছে, সে দিচ্ছে, কি দিচ্ছে সেটা বলবো একটু পরে। তারপরে বাট এখানে নতুন কিছু নাই, আটা ময়দা ছিল, এক্সট্রা কিছু নিয়ে আসে নাই, ঠিক আছে? ইনফ্যাক্ট ভিতরেও তোমার ওই শসা, টমেটো, লেটুস, ওইটাই কিন্তু, ঠিক আছে? বাট এটা ইউজ কেসটা, এটা তুমি যে
এবং কোথায় ব্যবহার করতে পারো, এটা তুমি একটা কথার কথা অনেক বড় একটা কনফারেন্সে গেস্টকে দিতে পারো। আলমের দোকানে বাটার বান দিলে গেস্টটা সবাই রাগ করবে, তুমি যত কোটি টাকায় দাও না কেন, কথার কথা টাকা পয়সা সম্মান সব দিলা, কিন্তু সাথে আলমের দোকানে বাটার বান দিলে সবাই রাগ করবে। বার্গার দিলাম ম্যাকডোনাল্ডস থেকে এসে, সবাই খুশি, ব্লকচেন সবাই খুশি, থাকো খুশি। এখন আসো, তো এখানে ট্রাস্টটা কিভাবে বিল্ড আপ করা হয়? ট্রেডিশনাল সিস্টেমে যে জিনিসটা করে যে আমরা কেউ কাউকে, এটা খুব স্বাভাবিক, আমরা কেউ কাউকে বিশ্বাস করি না, করার কোনো কারণই নেই, কারণ এক একজন যেভাবে বিক্রি করে বিশ্বাস কেন করবে? আমরা থার্ড পার্টির কাছে যাই, মাঝখানে একজনকে বলি যে এই যে ব্যাংক তুমি আমার টাকাটা রাখো, অথবা এই যে তুমি আমার চুক্তিটা করো। অনেক সময় মাঝখানের লোক সরকারও হতে পারে, সরকারকে বলি তুমি আমি আর এই দুইজন হচ্ছে, আমি ওকে বিকাশ অথবা রকেট, এরা কি মাঝখানে মানুষ, আমি আমার বাড়িতে টাকা পাঠাবো, খেয়াল করো, বিকাশকে মাঝখানে কয় টাকা দিয়ে দিতে হয় না? ওই অথবা রকেটকে কয় টাকা দিয়ে দিতে হয়, অথবা হোয়াট এভার মিনস ইট টেক, যেটাই নাও না কেন তোমাকে ইউ হ্যাভ টু পে, লাইক থার্ড পার্টিকে তোমাকে পে করতে হচ্ছে, তাই না? সো কেন? কারণ আমরা মাঝখানে একজন লাগে যে ফ্যাসিলিটেট করবে এবং হচ্ছে ট্রাস্টের ব্যাপারও রাখবে। তোমার জমির দলিল কই থাকে, তাই না? এটা মাঝখানে আরেকজনের কাছে থাকে, কিন্তু তোমার কাছে থাকে না, আমার কাছে থাকে না মেইন দলিলটা, তাই না? সো এইসব জায়গায় ট্রাস্টের একটা অভাব থাকে। ব্লকচেন এসে কি বললো, আমরা মাঝখানে কাউকে অ্যালাউ করব না, দরকার নাই। আমি পার্টি 1 পার্টি 2 আমরা দুইজনই একজনের সাথে একজন লেনদেন করব। আমি তারে বলছি আমি তোমার এই কাজ শেষে 3000 টাকা দেবো, এই যে তুমি ধরো টিউশনি করো, তোমার সাথে রিলেটেড এক্সাম্পল দিই, তুমি টিউশনি করবা, ঠিক আছে? তোমাকে বলছে যে এই কাজ শেষে আপনি টিউশনি শেষে 5000 টাকা দেব, ওকে ঠিক আছে। তো কিন্তু তোমাকে দেবে কিনা তোমার তার নিশ্চয়তা কি, বিশ্বস্ততা, তুমি বিশ্বাস করবে কি করে তোমাকে দেবে কিনা? তখন তুমি একটা কাজ করতে পারো, মাঝখানে একজনের থেকে টাকা জমা রাখতে পারো, বলতে পারো যে আপনি রাখেন আমার এই জিনিসটা, রেখে আপনি শেষ হলে ওকে আপনি আমাকে দিয়ে দিবেন, আমি সার্ভিস দেওয়ার আগে আমাকে টাকাটা দিতে হবে। আবার ধরো মাঝখানে উবার, তুমি ড্রাইভার কি বিশ্বাস করো না তো, তুমি টাকাটা উবারের মাধ্যমে ইন্টারমিডিয়েট মাঝখানে একজনকে বিশ্বাস করো, ড্রাইভারও তাকে বিশ্বাস করে, যেহেতু উবার বলছে যে একজন কাস্টমার এখান থেকে যাবে, ওকে আমি বিশ্বাস করলাম, আবার কাস্টমার বলতেছে যে একটা ড্রাইভার আসছে, বিশ্বাস করলাম। সো টাকার লেনদেনের জন্য মাঝখানে একটা থার্ড পার্টিকে তুমি রাখতেছো, না হলে কে কখন তোমার টাকা নিয়ে যায় তুমি কিন্তু জানো না, ঠিক আছে? তো এই ট্রাস্টটার অভাবের কারণে থার্ড পার্টি ছড়ায় দিয়ে কোনোভাবে যদি আমার এমন মেকানিজম লাগে যে ভাই তোমারে আমি টাকা দিব বলছি এবং এটা আমার অস্বীকার করার ওয়ে নাই, এই জিনিস যদি আমি করতে পারি, এবং সেটা যদি কোনো থার্ড পার্টি ছাড়া একটা সফটওয়্যার দিয়ে বা একটা সফটওয়্যার সিস্টেম দিয়ে, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে বলো? এই জায়গাটাতে হচ্ছে ব্লকচেন হচ্ছে সেই করে উপরে উঠে গেছে এই বিজনেস কেসটা দিয়ে, যে মাঝখানের কাউকে আমি লাগবে না, ইন্টারমিডিয়ারি কাউকে লাগবে না। আমি এখন নাও কোয়েশ্চেন ইজ কিভাবে আপনি সেটা দিচ্ছেন যে আপনি যে বিশ্বাস করবো, আপনি যে বলতেছেন কাউকে লাগবে না, সে প্রমিস করছে টাকা দিবে, এটা ইনশিওর করবেন, কেমনি করবেন আমাকে দেখান, এটা দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে? এই জিনিসটা সে করে। এই যে আরো ব্যাপার আছে, এটাকে ব্লকচেনটাকে আসলে নরমালি বলা হয় হচ্ছে যে তোমার এটা লেজার, ডিস্ট্রিবিউটেড লেজার কেন বলে? একটা হচ্ছে সেন্ট্রালাইজ সিস্টেম। ধরো বাংলাদেশে আমি আসলে খুবই খুশি হতাম যদি আমার আসলে সময় থাকতো, আই আন্ডারস্ট্যান্ড যে অনেক কিছু আমার স্কিপ করে যেতে হচ্ছে, কারণ এখানে টপিক অনেকগুলো জিনিস আছে, এগুলো এক একটা জিনিসে অনেকক্ষণ বলা যায়, বাট দেখি। সো স্যার আপনি আপনার মতো না সময় নিতে পারেন। না আমি নিচ্ছি, সমস্যা নেই, কিন্তু অন্যদেরও তো স্কেডিউল থাকে যে হিসাবে লাইভ হয়, এখন তো প্রতিদিন কয়েক হাজার লাইভ হয়, দু একজন অন্য জায়গাতে যেতে পারে। শোনো, সেটা হচ্ছে যে যে কথাটা বলছিলাম যে আমাদের ব্লকচেন অ্যাঙ্গেলে বলছিলাম যে ওই একটা সিস্টেমকে বলে সেন্ট্রালাইজ সিস্টেম। সেন্ট্রালাইজ সিস্টেম মাঝখানে একজনই সবকিছু কন্ট্রোল করে। ওই সিস্টেমের মাধ্যমে তোমাকে, এটা সার্ভার, ক্লায়েন্ট সার্ভার সিস্টেম বলে, আমি টেকনিক্যাল বেশি ডিটেইলে না যাই। সার্ভারের কাছে সবকিছু তোমাকে পাঠাতে হবে। ধরো যে ফেসবুক সার্ভারের কাছে, সব পৃথিবীর সব মানুষ সার্ভারের কাছে পাঠায়, সার্ভার ক্লায়েন্টদেরকে রেসপন্ড করে, ঠিক আছে, বিভিন্ন জিনিস, বা গুগল সার্ভারের কাছে পাঠায়। তো সেন্ট্রালাইজ, যেমন ঢাকা শহর সেন্ট্রালাইজ, বাংলাদেশের সিস্টেম সেন্ট্রালাইজ সিস্টেম, সবকিছুর কেন্দ্রবিন্দু ঢাকা, এটা সমস্যা আছে, সেন্ট্রাল সিঙ্গেল পয়েন্ট ফেলিয়ার সমস্যা, ওগুলো আলাপে না যায়। তারপর এরপর আসলো যে ডিসেন্ট্রালাইজ সিস্টেম করি। ডিসেন্ট্রালাইজ সিস্টেম কি, এক জায়গায় না রেখে সেন্টারটাকে কয়েকটা জায়গায় ভাগ করে দিই, এই ডিভিশনাল হেডকোয়ার্টার করে দিই। রাজশাহী ডিভিশনে একটা, রংপুর ডিভিশনে একটা, এই ডিভিশনে একটা,
এটা করলাম, এটাকে বলে ডিসেন্ট্রালাইজ সিস্টেম। এটা গুগল করে, তার সার্ভার সিঙ্গাপুরে একটা, ওখানে একটা, সেখানে একটা, ফেসবুক টেবিল বড় কোম্পানি সবাই করে। এটা থেকেও নেক্সট আসছে যে ডিস্ট্রিবিউটেড সিস্টেম। এটাতে আসলে কোনো সেন্ট্রাল সার্ভারই বল কিছু নেই, প্রতিটা মানুষ প্রতিটা মানুষের সাথে যোগাযোগ করবে, প্রতিটা কম্পিউটার প্রতিটা কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, ব্লকচেন এই টেকনিকটা ইউজ করে ডিস্ট্রিবিউটেড যে সিস্টেম, আর লেজার সিস্টেম বলে। লেজার হচ্ছে হিস্ট্রি রাখে, এখানে যে হিস্ট্রিটা রাখা হবে এই হিস্ট্রিটা কোনো দিন কেউ চেঞ্জ করতে পারবে না। কেমনে বলেন আপনি এই কথা? দেখাচ্ছি কেমনে বলি। এটাই ওদের প্রমিস, এটা করে হচ্ছে তারা হচ্ছে যে উঠে গেছে। তো যেমন হচ্ছে তুমি যদি এখন ভূমি অফিসে যাও বাংলাদেশের, তোমার হিস্ট্রি কি অবস্থা হচ্ছে তুমি জানো? তোমার জায়গা জমি কাজ কারবার করে দেখো, 14 নামে 15 রমে এই ঘুষ খেয়ে করছে, ও নাকে, সরি ঘুষ টুসের কথা না বলি, এগুলো হয় না এখানে। সো যেটা হচ্ছে যে তোমার যেটা হচ্ছে যে তোমার এর নামে করে ফেলছে, ওর নামে করে ফেলছে, কে কখন কোন জায়গায় ক্রাইমটা করছে তুমি তো জানো না। এ বলবে যে গত আমলের যিনি ডিরেক্টর ছিলেন উনি করছে, ও বলবে যে আগের আমলের যিনি ইয়ে সে করছে, উনি তো চাকরিতে নেই, উনি দেশের বাইরে। আরে কি আশ্চর্য ব্যাপার! এই রেকর্ডে নাই কোনো ঠিক ঠিকানা, নাই কোনো অথেন্টিসিটি, কিচ্ছু। বাট এটা ব্লকচেন, এটা যদি ব্লকচেন দিয়ে মেনটেন হতো অনেক আগে থেকে, প্রতিটা ট্রানজেকশন কোথায় কে চেঞ্জ করছে একটা বিট সেটাও রেকর্ডেড থাকতো, হিস্ট্রি ক্লিয়ার। তোমার অফিসে যাইতে হতো না, ভূমি অফিসে যাইতে হতো না, তুমি ক্লিয়ারলি দেখতে পাইতা যে কোথায় কে কি করছে সবকিছু। এবং তুমি যার থেকে জায়গা কিনবা, সে তোমার এখন কি বলে, বলে যে আচ্ছা আপনি ভূমি অফিসে গিয়ে চেক করেন। সে ভূমি অফিসে আগে ধরো যে ঘটনা ঘটায় রাখছে, আমার তো দরকার নাই, আপনি আসেন আমার সাথে, ব্লকচেন আছে, আপনি দেখেন এই যে এটা এটা, আমি দেখি এটা এটা, হিস্ট্রি ইজ হিয়ার। তো আপনি আমাকে বলেন ওকে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি এটা আপনারই ছিল। সিম্পল। ঠিক আছে, এই জিনিসটা করা। তোমাকে আরেকটা এক্সাম্পল দিই। ধরো কেন এই জিনিসটা খুব জরুরি হয়ে দাঁড়াচ্ছে বা জনপ্রিয়তা পাচ্ছে, বাট কিছুটা হাইপ আছে, আমি মাস্ট সে, যতটা হাইপ ততটা না। এটার ইউজ কেস আছে, এটা ফাইন, বাট এটাই নট এভরিথিং। বাট যেভাবে বলা হয় যে ফিউচার ইজ ব্লকচেন, নট রিয়েলি, অত অত ফিউচার না, কিছুটা ফিউচার। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে 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 জিনিসটা বলা হয় যে ধরো ত্রাণ দেয়া হলো আমাদের, যে এই কোভিড উপলক্ষে ওই যে প্রতিটা থানায় থানায় ত্রাণ দেওয়া হবে, তুমি সেন্ট্রাল জায়গা থেকে ত্রাণের জন্য ফান্ড ধরো 1 কোটি টাকা বের করলাম, একেবারে মানুষটার হাতে যাওয়া পর্যন্ত কোথায় কোন টাকা কোথায় খরচ হয়েছে এভরি সিঙ্গেল ডিটেল তুমি যদি ব্লকচেন মেনটেন করতে, সেখানে হিস্ট্রিতে থাকতো সবকিছু। এবং গ্যারান্টিড কেউ চেঞ্জ করতে পারবে না এটা, নো ওয়ান, নো বডি এটা চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করলে তারপরে সমস্ত ট্রানজেকশন ইনভ্যালিড দেখাবে। এবং সেটা ব্লকচেনের যে ওই যেটা বললাম ডিস্ট্রিবিউটেড, সেখানে যে নোটগুলো তারা সবাই একসাথে প্রোটেস্ট করবে। মানে একসাথে প্রোটেস্ট করলে 2-3 জন ব্যাড প্লেয়ার থাকতে পারে। তুমি আমাদের সমাজে যে এই জিনিসগুলোতে যে মিসম্যানেজমেন্ট হয়, চুরি হয়, এটা কি গ্রামের বা থানার বা জেলার সব মানুষে করে? কয়জনে করে? 3 জনে, 5 জনে, 10 জনে। কিন্তু তোমাদের ব্লকচেন থাকতো, 10 জনে চেঞ্জ করতো, বাকি 1 লক্ষ জন বলবো নো, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। শেষ। ওটা করতে পারবে না, তারা চেঞ্জ করতে পারবে না। এবং সেন্ট্রাল জায়গা থেকে আমি যদি 1 কোটি টাকা ডিস্ট্রিবিউট করি, আমি এখান থেকে বসে বসে দেখতে পারবো আমার ব্লকচেন সিস্টেম মধ্যে প্রতিটা সিঙ্গেল পেনি, সিঙ্গেল মানি, সিঙ্গেল কয়েন কোথায় কার কাছে গেছে, পুরো রেকর্ড এখানে থাকবে। বুঝতে পারছো? এই জায়গায় হচ্ছে ট্রাস্টটা সে গ্রো করে ফেলছে। আমি এই টেকনিক্যাল ডিটেইলে যাব না। ট্রানজেকশন ব্লক, কতগুলো ট্রানজেকশন মিলে ব্লক হয়, ব্লক মিলে সেখান থেকে চেইন হয়, চেইনের মধ্যে তুমি ব্লক সহজে অ্যাড করতে পারবা না। তোমার একটা অ্যালগরিদম আছে, কনসেনসাস অ্যালগরিদম, সেটার মাধ্যমে করতে হয়। কিন্তু আমি সেখানে এগুলা আছে, এগুলা লেস ইম্পর্টেন্ট আমি মনে করি। আমাদের সময় আছে, আমি বরং তোমাদের এটা বলি যে আমি বললাম না ব্লক চেইনটা হচ্ছে তোমার অ্যামেজিং না, অ্যামেজিং হচ্ছে ব্লক চেইনের ব্যাকগ্রাউন্ডে যে টেকনোলজি গুলো আছে, এনক্রিপশন, অথেন্টিকেশন, ডিজিটাল সিগনেচার, হ্যাশিং, এই জিনিসগুলো হচ্ছে যে অ্যামেজিং। এনক্রিপশনের কথা তোমাদেরকে বলি কিভাবে, হ্যাশিং এর কথা আছে, হ্যাশিং আর এনক্রিপশন, এই দুইটা কথা আমি তোমাকে বলি। হ্যাশিং হচ্ছে এমন একটা টেকনিক, ক্রিপ্টোগ্রাফিক হ্যাশিং বলে এই জিনিসটাকে, যেই টেকনিকের মাধ্যমে তুমি যদি কোনো জায়গায় সিঙ্গেল একটা ক্যারেক্টার, কিভাবে বলতেছি যে এই চেঞ্জটা করা যাবে না, তুমি যদি সিঙ্গেল একটা ক্যারেক্টারও চেঞ্জ করো কোথাও, একেবারে একটা ডটও চেঞ্জ করো, তোমার ভ্যালু হচ্ছে অ্যাবসলিউটলি গার্বেজ আকারে, একেবারে তুমি বুঝবে না, পুরো ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাবে। দেখাচ্ছি আমি তোমাকে স্লাইড থেকে বের হয়ে, আমি স্লাইড থেকে বের হয়ে তোমাকে হচ্ছে যে ইয়েতে দেখাই। আমি এটা প্রেজেন্টলি স্টপ করি, আমি তোমাকে হচ্ছে যে ক্রোম ট্যাব দেখাই। ক্রোম ট্যাবে যদি যাই আমি, হ্যাঁ এখানে খেয়াল করো, ধরো রোমান দেখতে পাচ্ছ তো, তাই না?
দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, সো এখানে হচ্ছে যে আমি যদি দিই ধরো যে আই এম মাইনর, কথার কথা লিখলাম, দেখো এটার করেসপন্ডিং হ্যাশ করে হচ্ছে নিচেটা দেখো, কিছু বুঝতেছো না, এরকমই না বোঝারই কথা। আমি একটা ক্যারেক্টারে যে ডটটা খালি চেঞ্জ করব, এমন না যে ডটটা চেঞ্জ করলে নিচের ক্যারেক্টার একটা চেঞ্জ হবে, কারণ প্রতিটা মেসেজ বা ব্লকের এগেইনস্টে একটা হ্যাশ বলে সেভ করা থাকে ওখানে। যদি কেউ এই ডটটা চেঞ্জ করে দিত, সে যদি হ্যাশ ভ্যালুটা চেঞ্জ করে, যদি অ্যাকর্ডিংলি যদি হ্যাশ ভ্যালু চেঞ্জ হতো, তাহলে ডট চেঞ্জ করার সাথে সাথে সে হ্যাশ ভ্যালু পুরোটা চেঞ্জ করে দিত। কিন্তু সেটা এত সহজে চেঞ্জ করতে পারবে না। তুমি ওখানে একটা ক্যারেক্টার চেঞ্জ করলে হ্যাশে একটা ক্যারেক্টার চেঞ্জ হবে না, পুরোটা চেঞ্জ হবে। আমি দেখো আমি ব্যাক স্পেস দিয়ে শুধু আমি আমার নামের শেষে ফুল স্টপটা চেঞ্জ করছি, হ্যাশে কি চেঞ্জ হয় দেখো, পুরো জিনিস চেঞ্জ, একদম টোটালি চেঞ্জ, আগেরটার সাথে কোনো সম্পর্কই নেই। তুমি একটা ডট দিবা চেঞ্জ, আরেকটা ডট দিবা পুরো চেঞ্জ, পুরো চেঞ্জ, মানে এক বিন্দু যদি তুমি চেঞ্জ করো ওখানে হ্যাশ ভ্যালু পুরাটা চেঞ্জ হয়ে যাবে, একদম অ্যাবসলিউটলি নতুন ভ্যালু আসবে। সো তুমি চেঞ্জ ডিটেকশনটা করা হয় এই মাধ্যমে, এইভাবে যে কেউ একটু চেঞ্জ করলে সেখানে ওই চেঞ্জটা চলে আসবে। নাও আমি দেখাই যে নাও আমি দেখাচ্ছি যে এনক্রিপশন কোন জায়গাটাতে রোল প্লে করে। খেয়াল করো, এনক্রিপশনের যে জিনিসটা হচ্ছে, মানে মেনলি হচ্ছে কি এনক্রিপশনের যে আমরা যেভাবে পরিচিত হচ্ছে পাসওয়ার্ডের মাধ্যমে যে জিনিসটা বলি। ধরো এখন কি হয়, আমি যখন বলি যে আমরা যখন কোশ্চেন ইমেলে কোশ্চেন দিলে তখন আমাদেরকে ওইটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে, কিন্তু আমাদের টিচাররা পাসওয়ার্ড প্রোটেক্টেড, ফোনে বা টেক্সটে বলে যে পাসওয়ার্ড হচ্ছে এটা, এটাকে বলে সিমেট্রিক কি এনক্রিপশন। এটা হচ্ছে সিমেট্রিক কেন বলে, ইউজার যে আমাকে সেন্ড করেছে মেসেজটা, সে যে পাসওয়ার্ডটা ইউজ করেছে, আমি যে ওটা ওপেন করব রিসিভ করব, একই পাসওয়ার্ড ইউজ করতে হবে সেখানে, ঠিক আছে, একই সিমেট্রিক সেম পাসওয়ার্ড। কিন্তু এটা দিয়ে আসলে তুমি সিকিউরিটি মেনটেন করতে পারবা না, কারণ তুমি যখন পাঠাবা, তুমি যে ফোনে পাঠাইছো ফোনটা থেকে চুরি হয়ে যেতে পারে, তুমি যে ফোনে কথা বলতেছো, কথা কেউ রেকর্ড করতে পারে, এটা সিকিউর না, এই সিকিউরিটি দিয়ে ওয়ার্ল্ড চলতে পারে না যে কমন পাসওয়ার্ড দিয়ে তুমি ইউজ করবা। এটার জন্য অ্যামেজিং হিসেবে যে জিনিসটা চলে আসছে পাবলিক কি এনক্রিপশন, পড়ে দেখো তোমরা, আমি তো এখানে দেখাতে পারছি না, এগুলো সবকিছু নিয়ে আলাদা আলাদা টক লেকচার হয় আসলে। পাবলিক কি এনক্রিপশন, অ্যামেজিং পার্ট হচ্ছে যে দুইটা কি থাকে এখানে, একটা পাবলিক কি আর একটা প্রাইভেট কি, ঠিক আছে। এবং পাবলিক কিটা হচ্ছে যে সবাই জানতে পারবে, পাবলিকলি জানতে পারবে, আর প্রাইভেট কিটা শুধু আমি জানতে পারবো। প্রাইভেট কিটা আমার পাসওয়ার্ডের মতো মনে করো। এই এই জিনিসটা দিয়ে পেয়ারে আসে, একটা পাবলিক কি খেয়াল রাখো আর একটা প্রাইভেট কি, এই জিনিসটা দিয়ে দারুণ একটা ব্যাপার করে ফেলা যায়, দুইটা ব্যাপার করে ফেলা যায় দারুণ। ধরো আমি যদি তোমাকে একটা মেসেজ দিতে চাই, যে মেসেজটা আমি চাই কেউ না দেখুক, হতে পারে আমি তোমাকে টাকা পাঠাচ্ছি অথবা বলতেছি আমি ওকে ভোট দেব, এই মেসেজটা কেউ না দেখুক, তাহলে তোমার কাছে পাঠাবো তো আমি, তোমার দুইটা কি, সবার কিন্তু দুইটা কি আছে খেয়াল করো, তোমার পাবলিক যে কি যেটা সবাই জানে, আমিও জানি সবাই জানে, সেই কি দিয়ে আমি এনক্রিপ্ট করবো, ডেটাটাকে এনক্রিপ্ট করা মানে হচ্ছে ডেটাটাকে একটা কম্পিটিশন আছে করে অরিজিনাল ডেটাটাকে চেঞ্জ করে একটা গার্বেজ ডেটার মতো তোমার কাছে দেখে মনে হবে, সেই জিনিসটা করা তোমার পাবলিক কি দিয়ে করলাম। কিন্তু তখন তুমি বলতে পারো তারপরে এটা পাঠানো শুরু করলাম, মাঝখানে কেউ যদি ওটা রেকর্ডও করে ওই ডেটাটা পায়ও, সে কিন্তু ওটা পড়তে পারবে না। তুমি বলবো কেন স্যার, পাবলিক কি তো সবাই সবাই জানে, আমি আপনিও জানেন সেও জানে, আপনি পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করছেন, সে তো ওটা দিয়ে খুলে ফেলবে। নো, পাবলিক কি দিয়ে খুলবে না, খুলতে পারবে প্রাইভেট কি দিয়ে, পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করতে পারবা, কিন্তু পাবলিক কি দিয়ে তুমি খুলতে পারবা না ওই জিনিসটাকে, ডিক্রিপ্ট করতে পারবা। ডিক্রিপ্ট মানে ওপেন করার কথা বোঝাচ্ছি, যারা হয়তো টেকনিক্যাল টার্মের সাথে পরিচিত না। অ্যামেজিং জিনিস হচ্ছে এটা, কারণ আমার কমন সেন্স বলে যে কি দিয়ে এনক্রিপ্ট করছি ওই কির উল্টাটা দিয়ে আমি ডিক্রিপ্ট করে ফেলবো। নো, এটা তুমি করতে পারবা না। এটাই হচ্ছে সাধারণত আরএসএ অ্যালগরিদম বলে এটাকে, রিভার্সড সামির এডেলম্যান, তিনজন ভদ্রলোক রিসার্চার, ওনারা এটা বের করেছেন, তারা এই জিনিসটা করে। এইটা হচ্ছে যে মানে এই জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এখন উল্টা দিক চিন্তা করো, এটা দিয়ে আরো একটা কাজ করে ফেলা যায়, এই টেকনিকটা দিয়ে আরো একটা কাজ করে ফেলা যায়। ধরো আমি হচ্ছে যে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে সার্টিফিকেট দিল একটা, তো সার্টিফিকেটে তো সে এখন তো সব অনলাইন ডিজিটাল, সে তো হাতের সিগনেচার করবে না, সে ডিজিটাল সিগনেচার দেবে। কেমনে দেবে, ঢাকা ইউনিভার্সিটি বলবে যে ইউনিভার্সিটি অফ ঢাকা, এই জিনিসটা ঢাকা ইউনিভার্সিটি তার প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করবে, খেয়াল করো পাবলিকটা দিয়ে না, প্রাইভেট যেটা খালি ঢাকা ইউনিভার্সিটি জানে সেটা দিয়ে এনক্রিপ্ট করবে। আমি একটু সিম্পলিফাইড ভার্সনে বুঝাচ্ছি তোমাদেরকে, জিনিসটাতে আরেকটু জিনিস আছে।
সে প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করবে, করে সবাইকে বললো যে এ হচ্ছে যে এ প্লাস পাইছে, এ প্লাস পাইছে, আর ঢাকা ইউনিভার্সিটি এ প্লাস নেই, তারা যে ফার্স্ট ক্লাস পাইছে, ফার্স্ট ক্লাস পাইছে, ফার্স্ট ক্লাস পাইছে, তুমি সবাইকে নিয়ে বলে দেখেন আমাকে সার্টিফিকেট দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস পাইছে। লোকজন তো খুব সন্দেহবাদী, এই কথা তো সহজে বিশ্বাস করতে চায় না, মানুষের তো কাজই সন্দেহ করে, বলবে যে প্রমাণ কই, বলে যে এই যে ঢাকা ইউনিভার্সিটি একটা সিগনেচার দিয়ে দিছে এখানে, বলে যে সিগনেচার ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিছে, তার প্রমাণ কি, বলে যে ঢাকা ইউনিভার্সিটির পাবলিক কি একটা আছে, সে প্রাইভেট কি একমাত্র প্রাইভেট কিটা ঢাকা ইউনিভার্সিটি জানে, ওটা সিক্রেট, প্রাইভেট কি ঢাকা ইউনিভার্সিটি জানে। এখন আপনি যদি পাবলিক কি দিয়ে ওটা ওপেন করতে পারেন, আমি সিম্পলিফাইড হইতে বলতেছি, কিন্তু তার মানে হচ্ছে নিশ্চয় সেটা ঢাকা ইউনিভার্সিটি প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করে দিছিল, এই জন্যই আপনি পাবলিক কি দিয়ে ওটাকে হচ্ছে ডিক্রিপ্ট করতে পারতেন। অন্য কেউ যদি তাদের কি দিয়ে এনক্রিপ্ট করতো, আপনি ঢাকা ইউনিভার্সিটির পাবলিক কি দিয়ে ওটা ডিক্রিপ্ট করতে পারতেন না। তার মানে খেয়াল করা, এটাকে তুমি যে এটাই একটা সিগনেচার হিসেবে কাজ করতেছে ঢাকা ইউনিভার্সিটির জন্য। তাহলে পাবলিক এবং প্রাইভেট কি দুই ধরনের কি থাকার কারণে প্রতিটা প্রতিষ্ঠানের প্রতিটা পার্সনের দুইটা পারপাস সেভ হচ্ছে। তুমি ধরো আমি এখান থেকে হয়তো বললাম যে আমি হচ্ছে যে বাংলাদেশের কোনো এক মিনিস্টারের কাছে হচ্ছে যে ইমেল পাঠাবো, যেটা কেউ দেখতে চায় না, আমি জানি তার পাবলিক কিটা কি, আমার এলাকার এমপির কাছে পাঠাবো, যে কমপ্লেন পাঠাবো যে এখানে এই ঝামেলা একটু এখানে টেক কেয়ার করেন, আমি চাই না কেউ সেটা দেখুক, আমি কি করব, মন্ত্রীর পাবলিক কিটা আমি জানি, সেটা তো পাবলিক কি, নামই পাবলিক কি, কারণ পাবলিক কি দেয়া আছে, সেটা ওনারে পাঠালাম, কি পাঠালাম কেউ দেখতে পারবে না, একমাত্র উনি দেখতে পারবে যে উনার কাছে প্রাইভেট কিটা আছে, উনার ওটা নামটাই প্রাইভেট কি উনার কাছে আছে, উনি সেটা দেখতে পারবে, উনি ওটা দিয়ে ওপেন করে আমার মেসেজটা পড়তে পারবে। আবার সবাইকে আপনি এগুলোর পেছনে অনেকগুলো হিস্ট্রি কাহিনী আছে, তোমাদেরকে বলতে পারতেছি না, সময় নেই যে এই কাহিনীগুলো কি হয়। তো তোমার হচ্ছে যে তোমার প্রাইভেট কি দিয়ে উনি আবার হচ্ছে যে ধরে যে একটা মেসেজ জনগণকে, তার এলাকার মানুষকে বললো যে আগামীকাল এখানে হচ্ছে যে আমরা এই জিনিসটা করব, মানুষ কেমনে বুঝবে এটা মন্ত্রী পাঠাইছে কিনা, বুঝবে কারণ সবাই বলে আচ্ছা এই মেসেজটা যে পাঠাইছে এটা মন্ত্রী পাঠাইছে কিনা দেখি তো, ওই মেসেজের নিচে সিগনেচার অংশ একটা থাকে এনক্রিপ্ট করা, সেটা যদি মন্ত্রীর পাবলিক কিটা দিয়ে তুমি ডিক্রিপ্ট করতে পারো, তার মানে এটা নিশ্চয় মন্ত্রী পাঠাইছে, ওই জন্য আমি ডিক্রিপ্ট করতে পারতেছি, মন্ত্রী তার প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করে পাঠাইছে, নাহলে আমি ডিক্রিপ্টই করতে পারতাম না। সুতরাং প্রমাণ হলো যে এটা মন্ত্রী পাঠাইছে, এই জিনিসটা করে ফেলা যায়। এটা হচ্ছে যে তোমাদেরকে হ্যাশিং এর জিনিস দেখালাম, তোমাদেরকে এনক্রিপশনের কনসেপ্ট যেটা সেই জিনিসটা দেখালাম, এই আমি যে কথাগুলো বলছি সেগুলো এখানে বলা হচ্ছে, ডিজিটাল সিগনেচার ওটাই, মন্ত্রী যে হ্যালো পাঠাইছে, ঠিক আছে। ওকে, নাও এটাকে ব্লক চেইন কেন বলা হয়, ব্লক চেইন বলা হয়, এটা হচ্ছে যে আমি সরি আমি আর বেশি না, আমি আর 10টা মিনিট নেব, সরি অনেকের যাদের আসলে টাইম মধ্যে শেষ করা সম্ভব না, আমি অনেক শর্ট করছি এমনিতে, ইনফ্যাক্ট সেটার জন্য অনেক কিছু হয়তো বুঝতেও কষ্ট হচ্ছে। এনিওয়ে, তো যেটা বলি এখানে যে ট্রানজেকশন গুলো আসে, ট্রানজেকশন বলতে কি বোঝায়, ট্রানজেকশন বলতে হচ্ছে যে ব্লকচেন, যেমন বিটকয়েন ট্রানজেকশন বলে একজন আরেকজনকে টাকা দেবে নেবে এটা বোঝায়, কিন্তু ব্লকচেন মানে বিটকয়েন না, ব্লকচেন হচ্ছে এখন ইথেরিয়াম একটা এসেছে, ইথেরিয়ামে ওখানে স্মার্ট কন্ট্রাক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে তুমি খেয়াল করে দেখো, বিটকয়েনও গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রাস্তা থেকে বের হওয়া মানুষ লেনদেন করছে, ছোট বড় যে কোনো প্রতিষ্ঠানে যা ফিনান্সিয়াল ট্রানজেকশন তোমার আছেই, সুতরাং সেটা পুরো বিটকয়েন ওই মার্কেটটা নিয়ে নিতে পারে, কারণ এখানে ট্রানজেকশনের ব্যাপার আছে। আবার যে কোনো প্রতিষ্ঠানে যাও তোমার কন্ট্রাক্ট আছে, তুমি ইউনিভার্সিটি আসবা, ইউনিভার্সিটির সাথে তোমার কন্ট্রাক্ট আছে, এগুলো কন্ট্রাক্ট, তুমি বিয়ে করবা তোমার কন্ট্রাক্ট আছে, ওই যে কাবিন নামা হচ্ছে একটা কন্ট্রাক্ট, তুমি জমি কিনবা কন্ট্রাক্ট আছে, তুমি কারো থেকে হচ্ছে যে টিউশনি অফার নিবা কন্ট্রাক্ট আছে, তুমি চাকরি করবা কন্ট্রাক্ট আছে, এভরিওয়্যার, এটা হচ্ছে ইনভেসিভ, সব জায়গায় কন্ট্রাক্ট জিনিসটা আছে, এটা তুমি ব্লকচেনের মধ্যে নিয়ে আসতে পারো এবং কন্ট্রাক্ট গুলো অটোমেটিক এক্সিকিউট হয়। বলছে যে এই কাজ শেষ হলে আপনাকে বিল দেওয়া হবে 31 তারিখে, গ্রান্টেড এটা 1 তারিখে দিছে, কিন্তু 31 তারিখে তুমি সাধারণ সিস্টেমে তুমি বিল পাও না, ওই অফিসে ঘুরো, ওই অফিসে ঘুরো, ওরে একটু চা খাওয়াইতে হয়, ওরে একটু তেল দিতে হয়, ওরে একটু মানে সাইন করতে হয়, অযথা হাসতে হয়, হ্যাঁ করে হাসতে হয়, যোগ করতেছে ব্যাড যোগ, কিন্তু তুমি হাসতেছো কারণ হচ্ছে তোমার বিল দিবে, কোনো কথা এগুলা। ব্লকচেন 31 তারিখ লেখা আছে, অটোমেটিক সেটা 31 তারিখ তোমার অ্যাকাউন্টে ওই টাকা চলে আসবে, কারণ চুক্তি আগেই হয়ে গেছে, কেউ কন্ট্রোল করতে পারবে না এবং চেঞ্জ করতে পারবে না। চুক্তিতে বলছে এটা হবে, পরে বললা যে না, বহু দেখি আমরা এগুলা, ঠিক আছে, পরে বলে এটা চাইছি ওটা চাইছি সেটা চাইছি, চেঞ্জ হয়, কথা চেঞ্জ হয়। ব্লকচেন হবে না, স্মার্ট কন্ট্রাক্ট ওটাকেই বলছে। এবং ইথেরিয়াম এখানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সলিডিটি, সেটা দিয়ে এখন এটা খুব মোটামুটি পপুলার হচ্ছে। এনিওয়ে, কিন্তু চেইন কথাটা কোত্থেকে আসছে, চেইনের কনসেপ্টটা কোত্থেকে আসছে, বললাম না এই চেইনের মধ্যে তো হাজার হাজার লাখ লাখ ব্লক অ্যাড হতে থাকবে, প্রতিনিয়ত অ্যাড হচ্ছে, ঠিক আছে। তো এইটা কি করে ব্লকচেনের যে, যেমন প্রথম এখানে ব্লকটা খেয়াল করো, প্রথম ব্লকের যে ডেটাগুলো আছে
ওই যে একটু আগে আমি হ্যাশ দেখাছিলাম, ওই ডেটাগুলোর মাধ্যমে একটা হ্যাশ কোড বের করে। হ্যাশ কোডটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে দেখো 1Z8F, এটার সাথে প্রিভিয়াস ব্লকের যে হ্যাশ কোড সেই জিনিসটা সে আবার এই ব্লকে রেখে দেয়। দেখো 2 নাম্বারটা তুমি খেয়াল করো, 2 নাম্বার এই যে দেখো প্রিভিয়াস হ্যাশটা নিচে থাকে আর নিজের ব্লকের হ্যাশটা উপরে থাকে। এই যে দেখো 2 নাম্বার মাঝখানে যে তার নিজের ব্লকের হ্যাশ হচ্ছে 6BQ1 আর প্রিভিয়াস ব্লকের যে হ্যাশ 1Z8F সেটা কিন্তু সে রেখে দিচ্ছে। থার্ড ব্লকে এসে দেখো প্রিভিয়াস ব্লকের যে হ্যাশ 6BQ1 সেটা রেখে দিয়েছে এবং নিজ ব্লকের 3H4Q। এভাবে তিনটা কেন 3 মিলিয়ন ব্লক থাকলে একটার সাথে একটা লিঙ্ক, একটার সাথে একটা লিঙ্ক, মানে কেন লিঙ্ক আমি আগেরটা রেফারেন্স তো রেখে দিচ্ছি, সামহাও কেউ একজন যদি মাঝখানে তোমার কাছে 3 মিলিয়ন ব্লক আছে মাঝখানে একটা ব্লক চেঞ্জ করে দিল, এই যে দেখো কোনো একটা ডেটা যদি চেঞ্জ করে দাও তুমি 2 নাম্বার ব্লকের, একটু আগে দেখালাম না একটা ফুল স্টপ চেঞ্জ করলে হ্যাশ কোডটা চেঞ্জ হয়ে যায়, সেখানে দেখো 6BQT-টা ছিল আগে Q1 সেটা চেঞ্জ হয়ে H62Y হয়ে গেছে। সাথে সাথে পরঞ্জন বলবে দ্যাটস নট রাইট, কারণ আমি জানতাম ওটার আগের হ্যাশ কোড ছিল 6BQ1, এখন দেখছি H62Y, তার মানে যে এই জিনিসটা করছে সে নতুন অ্যাড করছে, এই জিনিসটা অ্যাড করতে গিয়ে সে এই জিনিসটা ব্রেক করছে, অতএব আমি এই ট্রানজাকশন তার এই ব্লকটা চেনের মধ্যে অ্যাড হতে দেব না, বাদ, সে বাতিল। একজন হচ্ছে 2 নাম্বার লোক এখানে ঢুকতে চাইছে, সবাই মিলে সেটাকে বাতিল করে দিচ্ছে, সবার এখানে সে আছে, ঠিক আছে। তো এই যে এইভাবে চেইনের জিনিসটা, ডেটার ইন্টিগ্রিটিটা, ডেটা যে কেউ চেঞ্জ করতে পারবে না সেই জিনিসটা করা হয়। কিন্তু তোমাদেরকে একটা আমি কাল্পনিক সিনারিও বলি, কোনো একজন খুবই স্মার্ট, সে কি করলো খেয়াল করো, সে একসাথে প্রথম ব্লকটার কোড তৈরি করলো, করে চেঞ্জ করে দেখো এখানে H62Y না, এটা করার পর সে 3 নাম্বারটার 6BQ1টাকে চেঞ্জ করে সেটাকে H62Y করে দিল, তাহলে 3 নাম্বারটার হ্যাশ আবার চেঞ্জ হয়ে গেল, 4 নাম্বারটাতে করলো, এভাবে সে 1000 হ্যাশ কোড সবকিছু হচ্ছে যে চেঞ্জ করে দিল। ধরো আমার ব্লকে 1000টা ব্লক আছে, সব চেঞ্জ করে দিল একসাথে, এরকম কম্পিউটার কিন্তু আছে, এটা সম্ভব যে এটা করে। তাহলে উপায় হচ্ছে যে সেখানে তুমি চাইলে ইমিডিয়েট কোডটাকে চেঞ্জ করে ফেলতে পারবা তা না, কেন জানো, ওদের অ্যালগরিদম ওরা বলে দেয় তুমি হ্যাশ কোড জেনারেট করতে পারবা, তবে হ্যাশ কোড তোমাকে আবার একটা অপশন আছে, তুমি 1 2 3 4 এভাবে একটা ফিল্ড তোমার জন্য ফাঁকা রেখে বলে ওখানে ভ্যালু চেঞ্জ করো, 1 দাও 2 দাও 3 দাও। কেন দেবো, কারণ তুমি যে হ্যাশ কোডটা বানাবা আমি চাই সেই হ্যাশ কোডের প্রথম 10টা ডিজিট শূন্য হোক, দেখো শর্ত দিতাম প্রথম 10টা ডিজিট শূন্য হোক। তোমাকে যে অপশনটা দিছে যে জায়গায় তুমি ডেটা চেঞ্জ করতে পারো, একবার 1 দিলা 2 দিলা 3 দিলা 4 দিলা, কোনোভাবেই শূন্য হয় না প্রথম 10টা ডিজিট। একসঙ্গে দেখলে যে 5টা ডিজিট শূন্য হয় না, হয় না, এটাকে বলে প্রুফ অফ ওয়ার্ক। তারপরে সারাক্ষণ তুমি কাজ করতে তোমার এত সময় লেগে গেল, 5 মিনিট লেগে গেল, অ্যালগরিদম কম্পিউটার স্পিডে চলতেছে কিন্তু কোনোভাবেই 5টা ডিজিট শূন্য হয় না। এইবার ব্লক চেইন নেটওয়ার্কে সবাই এই কম্পিটিশন করে, যে নতুন একটা ব্লক আসলে সবাই মিলে কম্পিট করে যে আমি এখানে কোন নাম্বারটা বসালে হ্যাশ প্রথম 10টা ডিজিট শূন্য আসবে, এবং যে যার সবার আগে যে উইন করে সে সবার আগে দেখে যে গট ইট, পাইছি, আমি এমন একটা ভ্যালু বসাইছি, হয়তো ওই যে ভ্যালুটা সে তাকে বসাতে দিয়েছে সেটা হচ্ছে 3,92,564 বসাইছে, আর হয়তো দেখছে হ্যাশ ভ্যালু আসছে প্রথম 10টা ডিজিট শূন্য। এটাকেই বলা হচ্ছে মাইনার। এবং যারা এই কাজটা করতে পারে যার আগে, এটাতে অলমোস্ট 10 মিনিট সময় লাগে এই মুহূর্তে। এই জন্য তুমি চাইলে যদি বলো আমি 3000 ব্লকের সবগুলার কোড চেঞ্জ করে দিব, পারবা না, প্রতিটার জন্য 10 মিনিট করে লাগবে। খালি হ্যাশ চেঞ্জ করলে হবে না, তোমাকে হ্যাশের প্রথম 10টা ডিজিট, এটা আমি এক্সাম্পল বানালাম, 10টা ডিজিট শূন্য হতে হবে, এটা হয়তো শর্ত অন্য হতে পারে, প্রথম 5টা ডিজিট 1, লাস্টের 10টা ডিজিট শূন্য, এরকম হতে পারে, হোয়াট এভার ইট ইজ। সো ওই জিনিসটার জন্য আটকে দিয়েছে, জিনিসটাকে তুমি এত সাথে পারবে না। তুমি জানো এই কাজটা করার জন্য, হ্যাশ জেনারেট করার জন্য কি করে, আমি তোমাদেরকে দেখাই, এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, আমি তোমাদেরকে দেখাই যে ওরা আসলে এটার জন্য কি করে। প্রেজেন্ট নাও, আমি এন্টার স্ক্রিনে আমি শেয়ার দিলাম তোমাদেরকে, দেখো যে এই যে দেখো আমি একটা ইমেজ দেখাই, ব্লকচেন মাইনার তারা কি করতেছে, ব্লকচেন মাইনার ইমেজেস, মাইনিং ব্লকচেন মাইনিং দেখো এই রকম মেশিন নিয়ে তারা একসাথে প্যারালাল প্রসেস করতেছে শুধুমাত্র ওই যে ওই হ্যাশ কোডটা মেলানোর জন্য। কি পরিমাণ পাওয়ার যাচ্ছে, কি পরিমাণ সবাই একসাথে কাজ করতেছে বুঝতে পারতেছো। খালি এই যার আগে
প্রবলেমটা সলভ করতে পারবে তারা সবার আগে হচ্ছে যে ওই টাকাটা পাবে। আমি অনেক সিম্পলিফাইড করে তোমাদেরকে বলতেছি, রিয়েলি আমাদের হাতে সময় নাই, আমি এটা শেষ করবো একটু তাড়াতাড়ি একটু শেষ করব। তো এইখানে স্যার আমরা সর্বোচ্চ 10টা পর্যন্ত টানতে পারবো, না অসুবিধা নেই, ঠিক আছে টাইম নিতে পারেন। ওকে থ্যাংক ইউ আমি দেখি দূরিয়ে করতে পারি। সো এই জায়গায় হচ্ছে যে আমাদের সো নিউ ব্লক তুমি যখন অ্যাড করতে আসছো, নিউ ব্লক অ্যাড করলে খালি হবে না। এই যে সবাইকে বলতেছে এই যে আমি নতুন ব্লক একটা, কারণ তুমি নতুন ব্লক যদি দিতে পারো মাইন্ড করে, তোমার টাকা, তোমাকে টাকা দেবে তারা, নেটওয়ার্ক থেকে টাকা আসবে, তুমি নিউ ব্লক আসছো, কিন্তু এটাকে সবাই যে কনসেনসাস অ্যালগরিদম সবাই চেক করে দেখবে যে নিউ ব্লক তুমি অ্যাড করতে বলতেছো, দেখি তোমার হ্যাশটা জেনারেট করে, আমরা দেখি তার ব্লকটা নেবে, তার হ্যাশটা জেনারেট করবে, জেনারেট করে দেখবে যে 10টা শূন্য আছে কিনা, যদি দেখে যে আছে সবাই বললো ওকে ওকে, সবাই ভোট দেওয়ার মতো ভোট দিলাম, তারটা ঠিক আছে ঠিক আছে। এবং এরকম যদি বেশিরভাগ সবগুলা নেটওয়ার্কের ব্লক চেন নেটওয়ার্কেরই হচ্ছে অ্যালগরিদম আছে কিছু, যদি বেশিরভাগ বলে যে হ্যাঁ ঠিক আছে, ভ্যারি করে নেটওয়ার্ক টু নেটওয়ার্ক, সো বলে যে ঠিক আছে, তখন তারটাকে ওই মেইন চেনের মধ্যে অ্যাড করে দেয়, কারণ এটা একটা ভ্যালিড চেইন, ভ্যালিড ব্লক হয়েছে। তবে ওই সেটার মধ্যে প্রিভিয়াস ব্লকের কোড কিন্তু এর মধ্যে থাকে। এভাবে চেনটা দিনে 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 এভাবে বড় হতে পারে। এখানে কিছু ঝামেলা আছে, এখানে কিছু আরো চ্যালেঞ্জিং জিনিস আছে, সেগুলোতে আমরা যাচ্ছি না, কারণ ক্লাসটা নিশ্চয়ই ব্লক চেনের বা টেকনিক্যাল ক্লাসটা, ওই জন্য না, নাহলে তোমাদেরকে আমি বলতাম এখানে ডাবল স্পেন্ডিং প্রবলেম বলে একটা প্রবলেম আছে, 51% প্রবলেম বলে একটা প্রবলেম আছে। তবে একটা বুঝবা সেটা বলে দিই, ব্লক চেনের সবচাইতে বড় সমস্যা কি জানো? সমস্যা হচ্ছে, বললে তো মানে চাকরি থাকবে না অবস্থা, সেটা হচ্ছে তুমি খেয়াল করো সারা বিশ্বে মাইনাররা একসাথে কম্পিটিশন করে ওই যে হ্যাশটা মিলানোর জন্য। ধরো 1000 মাইনার একসাথে কম্পিটিশন করলো, উইন করলো একজন, বাকি 999 জন যে তাদের কম্পিউটারের পাওয়ার যে নষ্ট করলো, এই ড্রাইভার কে নেবে? সারা পৃথিবী বলতেছে যে গো গ্রিন, সাস্টেনেবল এনার্জি ইউজ করতে, আর তারা পাওয়ার নষ্ট করে একজনকে উইনার বানাচ্ছে, বাকিদের জন্য কি করবে? এটা তো কমপ্লিট ওয়েস্টেজ অফ মানে পাওয়ার। বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই, কয়লা নাই, পৃথিবীর রিসোর্স নাই, তারা হচ্ছে যে এটার মাধ্যমে এটা করতেছে, বাট এটা সলিউশন নিয়ে আসছে। অ্যাজ লং এজ দেয়ার ইজ মানি, তুমি জানো যেহেতু মানি জেনারেট হচ্ছে, সেটা সলিউশন চলে আসবে, মানি টক্স, সলিউশন চলে আসছে। তারা এখন ওইটাকে মানে প্রুফ অফ ওয়ার্ক ছাড়াও আরো কয়েকটা স্ট্র্যাটেজি নিয়ে আসছে, প্রুফ অফ স্ট্যাক বা যাই হোক, ওই ডিটেল আমি না যাই, সেখানে ব্যালেন্স করার ট্রাই করা হয়েছে, হোয়াট এভার, কিন্তু সমস্যা থাকতেছে। আমি এখন একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে বিজনেস প্রসেসটা কিরকম, কিভাবে কাজ করে। আমি এতক্ষণ তো একদম টেকনিক্যাল লাইনে বলছি, কিন্তু একটা এন্ড টু এন্ড অপারেশন কিভাবে এখানে কমপ্লিট হয় দেখো। প্রথমে হচ্ছে ট্রানজাকশন ইজ রিকোয়েস্টেড, যে কোনো একজন হতে পারে, যে আমি বললাম যে আমার মায়ের অ্যাকাউন্টে 100 টাকা পাঠাও, এটাই ট্রানজাকশন। মায়ের একটা মাও ব্লকচেন ওয়ালেটের সাথে যুক্ত, আমিও যুক্ত, আমরা ব্লকচেন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত, ধরো বিটকয়েন দিয়ে করবো। So 2 number stage দেখো, the transaction is broadcasted to peer-to-peer network that consists of computers, otherwise known as nodes. ওই সবার কাছে এটা ব্রডকাস্ট হয়ে যাবে, চলে যাবে যে এই ট্রানজাকশনটা পাঠাতে চাচ্ছে, 10 টাকা পাঠাতে চাচ্ছে। The network of nodes uses known algorithms to validate the transaction and user status. খেয়াল করো এটা কেমনে ভ্যালিডেট করে, এই যে তুমি যে পাঠাইছো, তোমার আইডি কি, আমার নামে কিন্তু আমি থাকবো না, আমার আইডি হচ্ছে ওই যে বলছি তোমার পাবলিক কি আর প্রাইভেট কি। আমি যে ট্রানজেকশনটা পাঠাইছি, এই ট্রানজেকশনটা আমি হচ্ছে যে আমার সিগনেচারটা দিয়ে পাঠাইছি, মানে আমার প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করে পাঠাইছি, যেন তারা ভেরিফাই করতে পারে এই মানুষটা হচ্ছে যে 2789YGXYG, কোনো নাম নাই, তুমি কিন্তু ওখানে পরিচয় গোপন রাখতে পারো, তোমার প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করে পাঠাচ্ছে, তার মানে তোমাকে নেটওয়ার্ক চিনতে পারছে। আবার তুমি যে তোমার মায়ের কাছে 100 টাকা পাঠাচ্ছ, 100 টাকা না পাঠাচ্ছ, কত পাঠাচ্ছ সেটা তো দেখতে দিতে চাও না, কথার কথা, যদি না চাও তাহলে যে মায়েরও আবার তো পাবলিক কি আছে, সেটা দিয়ে ওই জিনিসটা এনক্রিপ্ট করে পাঠাবা, তাহলে কেউ সেটা খুলতে পারবে না, তোমার আম্মার যে প্রাইভেট কি উনি খালি সেটা খুলতে পারবে। ঠিক আছে, এইখানে কিটা কিন্তু কাজ করছে। 4 নাম্বার এসে ভেরিফাইড ট্রানজাকশন, সবকিছু ঠিক আছে, তার অ্যাকাউন্টে ওইরকম টাকাও আছে, ইনভলভ ক্রিপ্টোকারেন্সি, কন্ট্রাক্টস, রেকর্ডস আর আদার ইনফরমেশন, এগুলা এক একটার জন্য এক এক ধরনের কোম্পানি দাঁড়াইছে। যেমন হচ্ছে কন্ট্রাক্টস এর জন্য তোমার এখন হচ্ছে যে যেটা বললাম যে ইথেরিয়াম, এটা ইউজ করে, ক্রিপ্টোকারেন্সির জন্য তো বিটকয়েন, আরো বেশ কিছু আছে, অনেকগুলো আছে। তারপরে হচ্ছে যে হাইপার লেজার, বেশ কিছু আছে আর কি, ওগুলা যাদের ইন্টারেস্ট দেখো। 5 নাম্বার হচ্ছে ট্রানজাকশন ইজ কম্বাইন্ড উইথ আদার ট্রানজাকশন, ওই যে মাইনাররা যে কাজটা করে, ওয়ান্স ভেরিফাইড টু ক্রিয়েট এ নিউ, না সরি, এটা হচ্ছে যে 5 নাম্বারটা হচ্ছে যে অনেকগুলো ট্রানজাকশন, অনেকগুলো মিলে একটা ব্লক হয়, একটা ব্লকের মধ্যে অনেকগুলো ট্রানজাকশন থাকে, ধরো খালি ব্লকের একটা সাইজ আছে, ওটা ফিলফিল হলে তখনই সেটা হচ্ছে যে
একটা ব্লক হবে। তো এই ট্রানজাকশন আরো 10, 15, 20 জন মিলে একটা ব্লক হলো। The new block is added to the existing blockchain. Added কিন্তু অত সহজে হয় না, which is permanent and unalterable. এই যে অ্যাড হওয়ার আগে চেক করে ওই যে প্রুফ অফ ওয়ার্কটা হ্যাশট্যাগ ঠিক আছে কিনা, যখন অ্যাড হয়ে যায় তখন বলে আপনার ট্রানজাকশনটা নাও ফিনিশড। এবং যখন অ্যাড হয়ে যাবে আর কখনো এটা তুমি চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করতে হলে নতুন ট্রানজাকশন দিয়ে হচ্ছে আরেকটা ব্লকে তোমাকে পরের জিনিসটা অ্যাড করতে হবে। ঠিক আছে, এভাবে কাজ করে এটা ওভারঅল। কিন্তু তোমাকে ওই যে মানি রেসপেক্টে একই জিনিসটা আরেকবার দেখায়, এইভাবে দেখায়। Alice wants to send money to Ben. 2 নাম্বার, the first block is created online and represent the transaction. এখানে একটু ফার্স্ট ব্লক হয় না, আসলে অনেক জায়গা থেকে অনেকগুলো ট্রানজাকশন এসে ব্লকটা ক্রিয়েট হয়, এরকম চিন্তা করতে পারো। This block is broadcast to every party in the network. এগুলা একটু ভ্যারি করে, নেটওয়ার্ক টু নেটওয়ার্ক বা তোমার সিস্টেম একটু ভ্যারি করে, বাট ওভারঅল এই প্রসেসে সবার কাছে গেল। 4 নম্বরে বাই চলে আসলো, those in the network approve the transaction and validate it. এগুলো সঠিক কিনা, ওই যে তার প্রাইভেট কি দিয়ে চেক করে, তার টাকা পাঠাতে চাচ্ছে, তার ওখানে এত টাকা আছে কিনা, বা সে আমাদের এখানে ভ্যালিড কেউ কিনা, আননেসেসারি বা 2বার পাঠাচ্ছে কিনা, এগুলো ভ্যালিডেট করে, অ্যালগরিদমটা আছে ওখানে। 5 নাম্বার, the block is then added to the chain which provides a permanent নন রিপুডিয়েবল, মানে তুমি এটাকে আবার ডিনাই করতে পারবে না, ট্রান্সপারেন্ট রেকর্ড অফ দ্য ট্রানজাকশন। এবং এটা যখন ব্লকে অ্যাড হলো তোমার ডান, দেন রিসিভস দ্য মানি ফ্রম অ্যালিস। এটা হচ্ছে আমাদের আজকের টোটাল। খেয়াল করো দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট কনসেপ্ট, রোবোটিক প্রসেস অটোমেশন এবং হচ্ছে ব্লকচেন। তুমি ব্লকচেন যে শুধু রোবোটিক প্রসেস অটোমেশন ইউজ করবা তা না, কিন্তু এখানে স্পেশাল ইউজ আছে। কেন আমি তোমাকে বলি, রোবট যখন তোমার মানুষের জায়গা নেবে, রোবট কাজ করতেছে, খুব স্বাভাবিক তোমার মধ্যে অবিশ্বাস কাজ করবে। কি রে, এক যন্ত্রের মধ্যে যন্ত্রে বলতেছে আমার থেকে 1000 টাকা সে রিসিভ করছে, কেমনে বিশ্বাস করি? বিশ্বাসের কথা যখন আসবে, গো টু ব্লকচেন। ওই ব্লকচেনের মধ্যে দেখো সে যে যা যা বলছে সেটা সেখানে আছে কিনা, যদি থাকে কেউ চেঞ্জ করতে পারবে না, সে অস্বীকার করতে পারবে না, নাহলে কিন্তু অস্বীকার করবে। কোম্পানি বলবে আপনি কি সফটওয়্যার কথা বলছেন না বলছেন, আমি তো এটা মানি না, আইন দেখান, আদালত দেখান, বহু কথা বলবে। ঠিক আছে, এই জন্য তোমার যদি এটা ব্লকচেনে থাকে তাহলে সে কিন্তু অস্বীকার করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। তারপরে আপনি কথা বলছেন অনেক, এরকমও অনেক কাহিনী আছে যে ওই জালিয়াতি করে অনেক কিছু মুছে টুছে অনেক কিছু করছে, সেই জিনিসটা তুমি করতে পারবে না। সো রোবোটিক প্রসেস অটোমেশনটা আমাদের তুমি চাও আর না চাও আমাদের এটার ভিতরে যেতে হবে, আসবেই। ঠিক আছে, তারপর হচ্ছে যে সেটা আসুক, সেটা আমাদের কাজটা অটোমেট করে দিক, কিন্তু সেখানে বিশ্বস্ততার জন্য ট্রানজাকশনের যে এখানে যে ইন্টিগ্রিটি থাকার কথা, ট্রাস্ট থাকার কথা, সেটার জন্য আমি ব্লকচেনটাকে এটার সাথে কম্বাইন করে আলটিমেট গোল বিজনেস প্রসেস অটোমেশন। একটা বিজনেসের যত ধরনের প্রসেস আছে সেটাকে অটোমেট করে অটোমেটিক করে ফেলা। সেটার জন্য আরপিও লাগবে, তোমার ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এআইও লাগবে, ব্লকচেনও লাগবে, ওদিক দিয়ে আইওটিও লাগবে, আরো বহু কিছু লাগবে। এই হলো কথা। এখন যদি তোমাদের আমি আমাদের প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে, তোমরা যদি কারো প্রশ্ন থাকে কোনো কিছু সম্পর্কে আসলে বলতে পারো, আমি কয়েকটা প্রশ্নের অ্যান্সার দিতে পারি। প্লিজ, আমার প্রেজেন্টেশন এতটুকুই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। যদি কারো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্লিজ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ ফর ইওর প্রেজেন্টেশন, ইট ওয়াজ রিয়েলি ওয়েল লেড আউট। স্যার আমার প্রশ্নটা ছিল স্যার যে আমরা যদি ব্লকচেন ইমপ্লিমেন্টেড অটোমেশনকে আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে দেখি, যে আমরা তো মেইনলি অনেকটা একটা লেবার ইন্টেন্সিভ কান্ট্রি, রাইট। তো আমরা লাইক এমন কি ইমপ্লিমেন্টেশন হতে পারে যে আমরা আমাদের লেবার ফোর্সকেই অগুমেন্ট করে ওদেরকে আরো প্রোডাক্টিভ, ওদেরকে আরো রিসোর্সফুল বানাতে পারি, যাতে করে ওরাই along with automation of course আমাদের দেশের ইকোনমি অথবা সোশ্যাল ইকোনমিক স্ট্রাকচারটাকে চেঞ্জ করে ফেলতে পারে। এটা কি এরকম একটা অ্যাপ্রোচ হতে পারে? হ্যাঁ, থ্যাংক ইউ। খুবই খুবই চমৎকার কোয়েশ্চেন। আসলে মানে এই একই কোয়েশ্চেনই বিভিন্ন জায়গায় পাই, যেখানে ডিরেক্ট বলে যে মানুষকে রিপ্লেস করে দিচ্ছেন এমপ্লয়মেন্ট, এগুলা কি কি, সেটা তুমি যেটা আমার ভালো লেগেছে, তুমি একই প্রশ্ন করেছো কিন্তু খুব সুন্দরভাবে ফর্মুলেট করেছো প্রশ্নটা, যে কিভাবে এটা রেখেও আমরা ওটা করতে পারি। তো তোমার প্রশ্নের মাঝে একটু অ্যান্সার আছে, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটাকে 4IR বলি, উই ক্যানট ইগনোর দ্যাট।
তুমি আর আমি আজকে বসে থাকতে পারি, আমি রিকোয়েস্ট করবো না মানুষকে আমার দেশে আনবো না, তুমি বসে থাকতে পারো, কিন্তু পৃথিবী বসে থাকবে না। প্রথম কথা হচ্ছে পৃথিবী ওই পথেই যাবে, এগিয়ে যাবে। নাও কথা হচ্ছে যে কিভাবে আমি এটাকে হচ্ছে যে ইনকর্পোরেট করতে পারি। ওই যে একটা এক্সাম্পল দেয়া হয়, যখন হচ্ছে যে তোমার ট্রেন আসছিল, প্রথম বাষ্পীয় ইঞ্জিন যখন আসছিল, সব ঘোড়ার গাড়িগুলো অচল হয়ে গেছিল, কিন্তু ঘোড়ার গাড়ির জন্য বাষ্পীয় ইঞ্জিন বসে থাকে নাই, সামনে চলে এসেছে। আর এই যে ট্রান্সফরমেশনটা, এটা আজকে থেকে, আজকে বলছো কালকেই হয়ে যাচ্ছে না, এটা এই ট্রান্সফরমেশনটা হওয়ার জন্য এটা হচ্ছে তোমার বছরের পর বছর, এমনকি যুগও লাগে, কয়েক যুগও লাগে, কয়েক ডিকেডসও লাগতে পারে এই ট্রান্সফরমেশনের জন্য। সো আজ থেকে কয় বছর আগেও আমাদের দেশে কি যে গ্রাফিক্স ডিজাইনার ছিল, উনি কি কাজ করতে, আজ থেকে কয় বছর আগেও আমাদের এখানে যে ধরো যে প্রোগ্রামার এই পোস্টটা ছিল, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এই পোস্টটা ছিল, তোমরা তো স্টুডেন্ট, এখনই দেখো যে আমাদের গভর্নমেন্টে বিভিন্ন জায়গায় শত শত আমাদের কত স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে জয়েন করছিল, আজ থেকে 5 বছর আগে তো এই পোস্টটা ছিল না। তাহলে তুমি বলতে পারো যে হ্যাঁ, তাহলে আমার ওই যে এটা বলতে পারো যে মানে নতুন জব ক্রিয়েট হচ্ছে, সেদিকেই যাচ্ছে। সো যারা আগে ধরো যে ফোকাস অন্য জায়গায় ছিল, তাদেরকে এদিকে আস্তে আস্তে শিফট করতে হবে, ফোকাসটা আনতে হবে, নো ওয়ে আউট, তোমার এখানে আসতে হবে। বাট হ্যাঁ, যারা আনস্কিলড লেবার, যারা হচ্ছে যে টেকনোলজির সাথে সম্পর্ক নেই, তাদের ক্ষেত্রে কি হবে, এটা মানে অস্বীকার করার কোনো ওয়ে নাই, এটা একটা চ্যালেঞ্জ এবং এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। ওনারা ওই অংশটা কিন্তু আমি স্টিল মনে করি, এমনকি যতই অটোমেশন আসুক কিনা, ওই যে ক্রিয়েটিভিটির যে জায়গাটা আছে না, সেই জায়গাটা কোনোদিন মানুষকে মেশিন রিপ্লেস করতে পারবে না। এবং ওই আমাদের নতুন নতুন জব হওয়ার সাথে সাথে যে মানুষটা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হলো, গ্রাফিক্স ডিজাইনার হলো, অথবা হচ্ছে যে বিপিও তে গেল, বিজনেস প্রসেস আউটসোর্সিং, ওইখানে কাজে গেল, উনি তো আগে অন্য একটা কাজ করতো, সেই জায়গাটা একটু খালি হলো, সেখানে আরেকজন আসবে, সেখানে আরেকজন আসবেন। কিন্তু একটু অন্য লাইনে যদি কথা বলি, এন্ড অফ দ্য ডে আমার ভাতের চাল, ক্ষুধার অন্ন কিন্তু লাগবে, আমার এগ্রিকালচার, কৃষিকাজে যাওয়ার যে জিনিসটা সেটা লাগবে। এবং ইকোনমি একটা ব্যালেন্স করে, ইকোনমিক কিছু থিওরি আছে, আমি ওটার এক্সপার্ট না, আমি এক্সপ্লেনেশনে যাব না ইকোনমিক থিওরি গুলো, কিন্তু ওই জায়গায়ও আমার কৃষক আগে হয়তো অনেক কষ্ট করে সামান্য হচ্ছে যে খাবার উৎপাদন করতে পারতো, সেটাতে অটোমেশনের কারণে হতে পারে কম পরিশ্রমে উনি অনেক খাবার আমার জন্য চাল উৎপাদন করতে পারতেছেন, এন্ড অফ দ্য ডে সেই চাল উনার জন্য অ্যাভেলেবল থাকছে কম কম দামে মার্কেটে। সো এটা একটা ব্যালেন্স আসলে হবে, বাট অফকোর্স ইটস এ চ্যালেঞ্জ, এবং এটা অ্যাড্রেস করার জন্য চিন্তা ভাবনা করার দরকার আছে। থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। এনিবডি এলস? স্যার আমি একটা কোশ্চেন করতে পারি? প্লিজ। স্যার ব্লকচেনের আগে আপনি যে টপিকটা আলোচনা করছিলেন যে হচ্ছে বটের ব্যাপারে, যে বট আমার ইমেল চেক করবে এন্ড এভরিথিং, তো অনেক সময় স্যার আমরা হচ্ছে অনলাইনে ক্যাপচা ফেস করি, তো বট যখন ক্যাপচা ফেস করবে তখন কি করবে? বট কাজ করবে না, সিম্পল। বটের তো অনেকগুলো অসুবিধা আছে, এই জিনিসগুলো কিন্তু তোমার একটু যদি এদিক থেকে সেদিক হয়, তোমার সে ফেলস, মানে সে ফেলস বলতে চাচ্ছে, সে ফেল করে। তোমার এই অটোমেশনের যে জায়গাগুলো, ওই যে বারবার আমি রিপিট করছি যে রিপিটেটিভ কাজগুলো একটু যদি এক্সেপশন আসে, সেটা তারা ফেল করে। তবে তোমাকে এমনি বলি, ক্যাপচাটাকে মেশিন আসলে ক্যাপচাকেও তোমার ডিটেক্ট করার জন্য এখন আসলে কিছু সিস্টেম বানিয়েছে, এটা চোর পুলিশ খেলার মতো। ঠিক আছে, তুমি কঠিন করবা, অটোমেশন যারা কাজ করে তারা এটাতে ইমেজ প্রসেসিং করে যদি ক খ গ ঘ এটা বের করতে পারে, অটোমেশনে তোমার কি বলে, ক্যাপচা কি বলে, যে কোনটা কার সেটাতে টিক চিহ্ন দেওয়ার জন্য। আমি ইজিলি তো সেখান থেকে ডিটেক্ট করে ফেলতে পারবো যে তোমার ফেসবুক তোমার ফেস ডিটেক্ট করে ফেলে না, তো সেখান থেকে কার্ড ডিটেক্ট করার কোনো ব্যাপার কিনা। তো ওই সফটওয়্যারটা ওটাতে ক্লিক করবে যেটা কার্ড ডিটেক্ট করবে, সে আগে টেক্সটটা পড়ে দেখবে ক্যাপচাতে, যে ক্যাপচাতে কি লেখা থাকে, টিপ দেওয়া হচ্ছে যে কার কোনটা, অথবা কোনো একটা পাজল সলভ করতে দেয়, অথবা যতটুকু তার সম্ভব হয় আর কি, সেটাকেও সে অটোমেট করতে পারে। আর না পারলে সে ফেল করবে, সে কিন্তু বুলেট প্রুফ না, মানে ইনফ্যাক্ট পারফরমেন্স খুবই খারাপ। তুমি বটটর যেগুলো আছে এগুলো একটু এদিক সেদিক এদিক বললে আবল তাবল কথা বলা শুরু করে, এবং ওখানেই তো মানুষ বিরক্ত হয়। আসলে সেগুলা সিস্টেম গুলা খুব ভালো পারফর্ম করে যে তা না। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন ছিল, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল যে স্যার মাইনিং, হ্যাঁ বিটকয়েন মাইনিংটা এত টাফ কেন, এই জিনিসটা যদি একটু কাইন্ডলি আবার এক্সপ্লেন করতেন। হ্যাঁ, বিটকয়েন মাইনিং এর মধ্যে এক একটা নেটওয়ার্ক এক এক ধরনের পাজল বলে, ওরা পাজল দিয়ে দেয়। আমি তোমাকে শেয়ার করেই দেখাই। ধরো যে বললো যে এই যে
খেয়াল করো যে আমি যদি বলি, এই যে আমাকে বললো যে আপনি এখানে একটা টেক্সট লিখতে পারবেন, এই যে উপরের এই জায়গায় টেক্সটটা লিখে আমাকে একটা এই যে এই যে এখান থেকে একটা হ্যাশ কোড জেনারেট করে দিবেন, যেটা সামনে 41 না থাকবে হচ্ছে 420। কথার কথা, তা আমি চেঞ্জ করি, দেখো কই 420 আসতেছে, দেখো আমি কত চেঞ্জ করতেছি, 420 আসতেছে, এই যে আসতেছে না, তো কোনোভাবে আসতেছে না। সে বললো যে আমি তখন কি করবো, ট্রাই করবো 1 দিয়ে, তারপর ট্রাই করবো ওকে 1 না 2 দিয়ে, তারপর কাটবো 3 দিয়ে, তারপর 4 দিয়ে, কোনোভাবে আসতেছে না 420। তার মানে তুমি কি করবা, এবার 1 2 3 4 পর হতে দিবা 12 দিবা 13 দিবা, আমি নাম্বার দিয়ে খালি চিন্তা করতেছি, এবিসিডি এগুলো তো আছে। তারপরে দেখবা যে আচ্ছা 3 ডিজিট দিয়ে দেখি 1 1 1, তারপরে আসতেছে না 1 2 2, দেখো নিচে মিলতেছে না, তোমার কোনোভাবেই প্রথমে 420 আসতেছে না। তুমি এরকম অসংখ্য কম্বিনেশন এক্সিকিউট করে তুমি লাস্টে হয়তো কারেন্ট সিনারিতে বিটকয়েন 10 মিনিটের মতো সম্ভবত লাগে অন এন এভারেজ আর কি। তারা কি করে, তারা খুব চালাকি করে যে তারা বলে যে একটা মেশিন দিয়ে না, আমি 500টা মেশিন, ওই যে তোমাকে ইমেজ দেখালাম 500টা মেশিন দিয়ে হচ্ছে যে আমি এটা ইয়ে করার ট্রাই করব, দেখি যে যেটাই আমাকে আউটপুট দিতে পারে যে প্রথম 5টা ডিজিট 420। তো এটা তো তুমি আন্দাজি বললেই হবে না। এবং তুমি আবার বলতে পারো যে স্যার তাহলে তো আমি একবার যদি কোনোদিন বের করে ফেলতে পারি 420 কিসে আছে, পরের বার তো সবসময় সেটাই দিয়ে দেবো আমি। না, কারণ তোমার এই যে 122 তুমি দিতে পারবা, কিন্তু তার সাথে সাথে তার কিছু ফিক্স মেসেজ আছে, যে ট্রানজেকশন গুলো বললাম না সেগুলো এখানে অ্যাড হয়ে আছে, 3টা ট্রানজেকশন এখানে অ্যাড হয়ে আছে, প্লাস তোমাকে সুযোগ দিচ্ছে তুমি এখানে তোমার সুযোগ মতো উপর দিয়ে একটা নাম্বার অ্যাড করতে পারবা। এই 3টা ট্রানজেকশন ফিক্স, প্লাস তোমার ওই নাম্বারটা অ্যাড করে আমাকে একটা হ্যাশ জেনারেট করে দাও যার প্রথমে 420 আছে। এটা তুমি করতে তোমার আসলে তুমি করতে গেলে তোমার 2-3 দিন লেগে যাবে তোমার কম্পিউটার করতে গেলে। ওরা মাইনার যারা তারা অনেকগুলো কম্পিউটার নিয়ে একসাথে বসে এই পর্যন্ত 10 মিনিটের মধ্যে মোটামুটি এটা সলভ হয় আর কি। আমি কি বুঝাতে পারছি তোমাকে একটু? স্যার মানে এই অ্যালগরিদমটা হচ্ছে মানে ব্রুট ফোর্স অ্যালগরিদম দিয়ে জিনিসটা বের ব্রুট ফোর্স, এটা ব্রুট ফোর্স এক্স্যাক্টলি। তুমি যদি ওই টার্মের সাথে পরিচিত থাকো তাহলে ইজিয়ার, ওটা ব্রুট ফোর্স করে তাকে বের করতে হয়। ঠিক আছে, তাহলে স্যার মানে এই হ্যাশ কোডটা অ্যাকচুয়ালি মানে কিভাবে জেনারেটেড হচ্ছে, কেউ যদি রুলটা জেনে যায় যে কিভাবে হ্যাশ কোডটা জেনারেটেড হচ্ছে, তাহলে এটা তো মানে অনেক এটা কি মানে তুমি এটাও খুব ভালো কোশ্চেন করছো। তোমার এটাকে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশিং অ্যালগরিদম বলে। এটা হচ্ছে ওয়ান ওয়ে, তুমি কখন এখান থেকে রুল বের করতে পারবা না। তুমি যদি যাও SH-256 তাহলে তুমি ওখানে গেলে দেখতে পারবা যে এখানে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশের ওয়ে হচ্ছে যেটা ওয়ান ওয়ে ক্রিপ্টোগ্রাফি, মানে তুমি আউটপুটটা পাবা কিন্তু সেখান থেকে কোন ইনপুটের কারণে এটা আসবে এই জিনিস তুমি জেনারেট করতে পারবা না। এটা বিট মোর কমপ্লিকেটেড, তোমাকে আমি ওই ডিটেলে এখানে যাচ্ছি না, তুমি নিজে একটু যেটা এতটুকু বলতে পারছো তুমি একটু পড়ে দেখো। এটা খুব আমি তোমাকে মানে পয়েন্টারটা দিলাম, ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ অ্যালগরিদম SHA-256 মানে SHA-256, তুমি একটু পড়ে দেখো তাহলে বুঝবে এটা। বাট তোমার কোশ্চেনটা ভেরি ভ্যালিড এবং খুবই ব্রিলিয়েন্ট কোশ্চেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার মানে এক্সপ্লেইন করার জন্য। হ্যাঁ নো প্রবলেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন থাকলে বলো। স্যার ব্লকচেনের একটা ইউজ কেস কেমন হতে পারে যে আমাদের প্রবাসী প্রায় 1 কোটির উপর প্রবাসী যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, তো তাদেরকে গভর্নমেন্ট থেকে একটা প্রাইভেট কি পাবলিক কি দিয়ে দিল, তো তারা বিদেশ বসেই 5 বছর পর যে জাতীয় ইলেকশন হয় ওইখানে অংশগ্রহণ করতে পারলো। এবং এই ক্ষেত্রে মানে ব্লকচেনের তোমাকে বলি, ব্লকচেনের ইউজ কেস আসলে এটা কমন একটা জেনারিক টেকনোলজি। যেরকম প্রতিটা প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট থাকতে পারে, এরকম প্রতিটা অ্যাক্টিভিটিস তুমি ব্লকচেনে রাখতে পারো। ব্লকচেন কি করে, জাস্ট তোমাকে এনশিওর করে সেখানে কেউ কোনো জিনিস টেম্পার করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। হিস্ট্রিটা সে ইমিউটেবল বলে, হিস্ট্রিটা তোমার ইমিউটেবল রেখে দেবে, কেউ চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করলে সেটা নতুন ব্লক হিসেবে লাস্টে এসে যোগ হবে, কেউ মাঝখানে আগের কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। এখন সেটা তুমি ভোটিং এর জন্য ব্যবহার করো, তুমি ওইটা ব্লকচেন লাগবে না। তুমি যেটা বলছো যে তার কি দিয়ে, প্রাইভেট কি পাবলিক কি দিয়ে, সেটা দিয়ে কমিউনিকেট করে ভোট দিতে পারবে। ইনফ্যাক্ট সেই জিনিসটা অলরেডি করা হয়, ভোটের জন্য না। তুমি যে ফেসবুকে লগ ইন করো, তোমার ডেটাতে যায়, সেটা কিন্তু কি দিয়ে এনক্রিপ্টেড হয়ে যায় তোমার। কিন্তু ওটা HTTPS লেখা যেটা দেখো, সেই HTTPS মানে হচ্ছে সিকিউর, এস ফর সিকিউর। তুমি ফেসবুকের ওয়েবসাইটে যদি যাও দেখবো ওখানে HTTP লেখা না, HTTPS লেখা। ওই জিনিসটা এনক্রিপ্টেড হয়ে, যে পাবলিক কি প্রাইভেট কি যে কনসেপ্ট, সেটার মাধ্যমে এনক্রিপ্টেড হয়ে এই কমিউনিকেশনটা হয়। তোমার ভোটের যে কথাটা বলা, সেটা তারা যদি তাদের ওয়েবসাইটে HTTPS ইমপ্লিমেন্ট করে, সেটা করা পসিবল। তবে সেটার ক্ষেত্রে
মেকানিজম সে পাসওয়ার্ড বেস যেটা সেটা হতে পারে। বাট তুমি যদি চাও কেউ টেম্পার করতে পারবে না, এই কথাটা তুমি বলতে পারো যে আমি নিশ্চিত হতে যে কেউ টেম্পার করতে পারবে না, মানে চেঞ্জ করতে পারবে না, আমার ভোট ম্যানিপুলেট করতে পারবে না, তুমি ইউজ কেসটা বা বিজনেস কেসটা খুব ভালো ধরছো। কারণ এই জায়গায় প্রচুর টেম্পারিং হয়, চেঞ্জ হয়, ভোট চুরি হয়। সেখানে তুমি যদি এটা নিশ্চিত চাও, অফকোর্স ব্লকচেন খুবই সুইটেবল একটা ক্যান্ডিডেট। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের 9:24 বেজে গেছে। কারো যদি প্রশ্ন থাকে, আর একটা প্রশ্ন আমরা প্রসিড করতে পারি, দেন আমি আসলে তোমাদেরকে অনেকক্ষণ আসলে অনেক গ্রামে দেখতে পাচ্ছি যারা ছিল সবাই অলমোস্ট আছে এখনো, আমি আর আটক রাখবো না আর কি। কারো যদি প্রশ্ন থাকে আর একটা প্রশ্ন করতে পারো। আদারওয়াইজ এমনিতে আমি তোমাদেরকে প্রেজেন্ট করার সময় দিয়ে দিয়েছি, তুমি খেয়াল করো যে আমি যদি মনে করো আর কি, কারণ আমি অ্যাটলিস্ট স্টুডেন্টদের জন্য সব সময় সবকিছুই ওপেন আমার ক্ষেত্রে, যে কোনো জায়গায় তুমি কমিউনিকেট করতে পারো। আমি আমার এফবি লিংকটা দিয়ে দিচ্ছি, দেখো আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস, আইআইটির যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস সেটাও দেওয়া আছে, ফেসবুকের অ্যাড্রেসও দেওয়া আছে। তোমাদের যে মাধ্যমে ভালো লাগে এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে প্লিজ ফিল ফ্রি টু কমিউনিকেট, কন্ট্যাক্ট করো, কোনো ধরনের হেজিটেশন ফিল করো না। আমি আমার সুযোগ সুবিধা মতো হয়তো ইনস্ট্যান্ট রিপ্লাই না দিতে পারলে কিছুদিন পরে হলো তোমাদের সেটার অ্যান্সার করার চেষ্টা করব। ঠিক আছে? আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি রোমান তোমাদের পারমিশন নিয়ে আমি আসলে শেষ করতে চাই আর কি, বা তোমাদের হাতেই শেষ করতে পারো। আর কারো কোনো কোশ্চেন আছে? আমার একটা আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই। হ্যাঁ, সাদমান সাকিব, হ্যাঁ বলতে পারো। স্যার, আমার একটা কোশ্চেন হচ্ছে যে ব্লকচেইনে মাইনিং এর ফলে মানে জিনিসটা কি এমন যে নতুন মানি সৃষ্টি, মানে মানি জেনারেট করার টাইপের কিছু, মানে এটা কি কোনো কিভাবে ইকোনমিক্যাল ভ্যালু আছে এই জিনিসটার নতুন ব্লক অ্যাড করার মধ্যে? এটা হচ্ছে যে এদের যে মেকানিজম, ওদের নাম্বার অফ, যেমন বিটকয়েনের ক্ষেত্রে, ইথেরিয়ামের ক্ষেত্রে ইথার বলে এটাকে, বিটকয়েনের ক্ষেত্রে বিটকয়েনের নাম্বার অফ অ্যামাউন্ট সেম। এটা একটু ডিটেলে তোমার যেতে হবে। টোটাল বিটকয়েনের পরিমাণ সেম, এমনকি কয় সালের পরে জানি এটা আর আসলে কাউকে দিতেও পারবে না, যেটা এক্সিস্টিং সেটাই হচ্ছে যে তোমার সার্কুলেট হবে, অর্থাৎ এর থেকে ওর কাছে যাবে, ওর থেকে ওর কাছে। আমি শুনছি যে ঢাকা ক্লাবের নাকি নতুন কোনো মেম্বারশিপ হয় না, শুধু হাত বদল হয়, একজন আরেকজনকে দিতে পারে, নতুন মেম্বার নেওয়ার স্কোপ নাই। শোনা কথা বলছি। তো এরকম ওই যে এক সময় ওটা ওই জায়গায় পৌঁছা যাবে যে নতুন আর কয়েন সেখানে হয়তো জেনারেট করা যাবে না, ওটা ফিক্স একটা লিমিটেশন আছে। আর মানির যে অংশটা তুমি বলছো, আমি যদি মানে বুঝে থাকি একটু, তুমি বুঝাতে চাচ্ছ যে এটা কি ভার্চুয়াল মানি কোনো ধরনের রিসোর্স বা ভ্যালু ছাড়া ক্রিয়েট হয়ে যাচ্ছে কিনা, এই ধরনের কিছু কমপ্লেইন বা এই ধরনের কিছু কনসার্ন সেখানে আছে। তবে তুমি খেয়াল করো, তুমি ইনফ্যাক্ট শুধু যে কয়েন যে পাচ্ছে, আমি তো মনে করি যে পরিমাণ বিটকয়েন তৈরি হচ্ছে, ভার্চুয়াল তো তৈরি হচ্ছেই না, বরং আরো লসে তৈরি হচ্ছে। কারণ ওই যে বললাম, তারা পাওয়ার খরচ করছে মাইনিং এর সময়, তোমার কম্পিউটার খরচ করছো, ইলেকট্রিসিটি খরচ করছো না, তুমি ওই টাকাটা ওখান দিয়ে স্পেন্ড করছো না, সেটার করেসপন্ডিং ভ্যালুটা তুমি চিন্তা করো যে বিটকয়েনের মধ্যে হচ্ছে যে তৈরি হচ্ছে। ঠিক আছে? তুমি তো, এবং একজন মাইন করছে না, 1000 জন মাইন করছে, একজন উইন করছে, 1000 জনের তুমি ভ্যালুটা হিসাব করো, ইলেকট্রিসিটি বিল হিসাব করো, তার বাসার সেটআপ হিসাব করো। ওই টাকার বিনিময়ে তুমি কিন্তু ওই যে ব্যাংকিং এর যে টাকার হিসাব, কি গোল্ড রেখে আগে যে করতো, যে টাকা প্রডিউস করতো, যাই হোক আমি ইকোনমিক্স এর লোক না, আমার এগুলোতে আইডিয়া কম, কিন্তু সেটা আমি যতটুকু, তোমার এই প্রশ্নটা আমারও মনে ছিল, আমিও পড়াশোনা করে একটু দেখেছি যে ইকুইভ্যালেন্স তৈরি হচ্ছে। বাট এটা খালি বিটকয়েনের কথা বলছি আমি, অন্যান্য যে সমস্ত ব্লকচেন তো খালি বিটকয়েন তৈরি করবে তা না, তুমি চাইলে কালকে একটা চেইন তৈরি করতে পারো তোমার এই অ্যালগরিদমটা ব্যবহার করে, যে খালি নিশ্চয়তা দিবা যে ওই হ্যাশ দিবা, হ্যাশ দিলে চেঞ্জ হয়ে যাবে। ইনফ্যাক্ট করা যায়, তুমি তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটি তাদের একটা ব্লকচেন তৈরি করতে পারে, যেগুলো প্রাইভেট পাবলিক ব্লকচেন আর অনেক কিছুই আছে। সেখানে এরকমও হতে পারে যে একটা টাকা রাখার ডিপোজিটের বিনিময়ে তুমি সেখানে হতে ভার্চুয়াল মানির ইয়েটা করতে পারো। এবং এখানে আইনি কতগুলো ব্যাপারও আছে। আইনি ব্যাপারগুলো হচ্ছে বিশেষ করে ওই বিটকয়েন যেটা মনিটারি ভ্যালু আছে সেটার ক্ষেত্রে অনেক দেশে এটা নিষিদ্ধ। ইনফ্যাক্ট যতদূর জানি বাংলাদেশেও নিষিদ্ধ। কিন্তু শুধু তো এটা ফিনান্সিয়াল টাকা পয়সার লেনদেন ইউজ হয় না, ওই যে স্মার্ট কন্ট্রাক্টের কথা বললাম, চুক্তির কথা বললাম, তোমার হিস্ট্রি প্রিজার্ভ করবা, সেটা ব্লকচেনের মাধ্যমে করবা। আজ থেকে 100 বছর পরে হুমায়ুন আহমেদ স্যারের বই চেঞ্জ হয়ে যাবে না, যে তুমি কেমনে জানো, তারা হয়তো চেঞ্জ করে ফেলবে, তুমি ব্লকচেনের মধ্যে রাখলে হিস্ট্রি এখানে প্রিজার্ভ।
তুমি জানো এটা চেঞ্জ করতে পারবে না কেউ। কথার কথা বলতেছি, যে কোনো ডকুমেন্ট, দলিল, তোমার পরীক্ষার খাতা সবকিছু তুমি হচ্ছে যে যদি রেখে দাও, এখানে কিন্তু মনিটারি ট্রানজেকশনের কোনো ইয়া নাই। তবে খেয়াল রেখো, আমি আবারও বলতেছি, এগুলো কাস্টমাইজ করা। কোনো ব্লক চেনে ওই যে কিছু ফি দেওয়ার ব্যবস্থা আছে, আরো অনেক কনসেপ্ট আছে, মাইক্রো ফিন্যান্স। আমি তো সত্যি কথা হচ্ছে আমি নিজেই বলতে চাচ্ছি আরো, কিন্তু আমাদের টাইম নেই। অনেকগুলো কনসেপ্ট যেগুলো বলবো, অনেকগুলো ব্যাপার আছে, যতটুকু সম্ভব হলো বললাম আর কি। তাও আমি গ্ল্যাড যে তোমাদের কোশ্চেন গুলো খুবই টু দা পয়েন্ট এবং এগুলো ভ্যালিড কোশ্চেন, নিজেরা একটু পড়ে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, এই যে এত টাকা খরচ করে একটা বিটকয়েন জেনারেট করতেছে, হ্যাঁ, এখন জিনিসটা একটা লসের মতো না? ব্যাপারটা জাস্ট একটা মানে কয়েন জেনারেট করার জন্য আমার অনেক টাকা চলে গেছে। বিটকয়েনের এই লিস্টে একটা বড় লজিক যে আপনি প্রচুর পরিমাণ পাওয়ার লস করতেছেন। টাকার কথা আমি বাদে দিলাম, পাওয়ারও তো লস করতে পারে না তারা, তাই না? তার মধ্যে একজনকে উইনার বানাচ্ছেন, আর অন্য 1000 আরো বেশি 999 যে এক্সিকিউট করলো, তাদের যে মেশিনের যে ইউজ করলো, কমপ্লিটলি তো ওয়েস্টেজ। পাওয়ারও তো তুমি লস করতে পারো, তুমি পানি নষ্ট করতে পারো, গ্যাস নষ্ট করতে পারো? পারো না তো। এগুলো পৃথিবীর সম্পদ। সেটা একটা বড় ধরনের ওটার এগেনস্টে লজিক আর কি। ওটা ওভারকাম করার জন্য কিছু টেকনিক নিয়ে আসছে ওরা। আর টাকার ওই জিনিসটাতে এটা শেকি, এটা এগেন আমি বলি, এটা ইকোনমিক্স যারা আছেন তারা এটা বেটার অ্যান্সার দিতে পারবেন। আমার এক্সপার্টিজের মধ্যে এই অংশটা নাই আর কি, বুঝতে পারছো? যে মানে ইকোনমিক্যাল ইয়ে দিয়ে এটা কি হচ্ছে আসলে। স্যার থ্যাংক ইউ স্যার। তাহলে আর কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই। থ্যাংক ইউ স্যার ফর কামিং টু আওয়ার ওয়েবিনার। অত্যন্ত তথ্যবহুল এবং প্রাণবন্ত একটি প্রেজেন্টেশন ছিল আপনার পক্ষ থেকে। আই গেস দ্য অডিয়েন্স আর অলসো ভেরি গ্ল্যাড টু হিয়ার ফ্রম ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ, বাই। আমি অডিয়েন্স এবং পার্টিসিপেন্টকে অনুরোধ করব, চ্যাট বক্সে একটি গুগল ফর্ম দেওয়া আছে, আপনারা যদি একটু ফিল আপ করতেন। That's all for today. Thank you everyone.